আচ্ছা, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? কেউ যদি একটু দয়া করে বলতেন তাহলে আমার জন্য বুঝতে বেশ সুবিধা হতো। হ্যালো, যারা যেখান থেকেই শুনছেন তারা যদি আমাকে একটু ইনশিওর করতেন যে আমার কথা শোনা যাচ্ছে তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। আমি চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করার জন্য। আশা করা যায় ভদ্রলোক যুক্ত হলেই আমরা শুরু করে দেব আজকের সাপ্তাহিক। থ্যাংক ইউ সো মাচ। দেখতে কিন্তু আমরা একদম সাপ্তাহিক হ্যাংআউট ১৬৯ তম পর্বে সন্নিকটে দাঁড়িয়ে আছি। জাস্ট টুক করে ঢুকে যাব। এই হচ্ছে বিষয়। আর আমি মনে করি যারা যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন তারা সবাই ভালো আছেন এবং আ সুস্থ আছেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। কেননা ওয়েদার কিন্তু খুব একটা পক্ষে নেই। হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি, তার তারপরে যদি বলতে হয় সন্ধ্যার পর থেকে বেশ ভালোই কুয়াশা পড়ছে। আমি জানি না কার কোন দিকে কি অবস্থা। তবে যেহেতু আমি গ্রামীণ অঞ্চলে আছি, এখানে বেশ ভালোই ঠান্ডা এবং ভোরের দিকে বেশ ভালোই কুয়াশা পড়ে। সো সর্বোপরি বলতে গেলে টুক করে ঢুকে পড়েছি। ওকে, নো প্রবলেম। সবাই টুক করে ঢুকে পড়বে এবং দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। তো আমি ইতিমধ্যেই আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। আশা করা যায় আ সবাই তো ব্যস্ত দিন শেষে। আর আমাদের প্রতিষ্ঠাতা একটু ব্যস্ত বেশিই থাকেন। কেননা তাকে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। সো এইজন্যই তাকে পাওয়াও একটু মুশকিল। তবে তারপরেও আমি মনে করি ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আ আমরা যেমনটা প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের জায়গা থেকে। রিয়াদ ভাই, আপনার মাইক্রোফোনটা ওপেন আছে। দয়া করে মাইক্রোফোনটা অফ রাখতে হবে। আর তাছাড়া যারা যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেননা আচ্ছা, একটু কথা বলে নেই। সেটা হচ্ছে আজকে কিন্তু বিটমার্টে কিন্তু আমাদের পুশ লিস্টিং হয়ে গিয়েছে। আ কে কিরকম ট্রেড করলেন? ওয়েলকাম তানিয়া ম্যাম, ওয়েলকাম। আচ্ছা, বলা যাবে না। ওকে। তবে যেটাই হোক ব্যালেন্স ফাঁকা করবেন না। ব্যালেন্স আরো রাখার চেষ্টা করবেন। কেননা আমাদের পুশ নিয়ে কিন্তু আরো অনেক প্রজেক্ট কিন্তু সামনে আসছে। যেমন স্টেক পুশ, তারপর হচ্ছে বার্ন টু পুশ। সো দ্যাটস মিন বুঝতেই পারছেন সামনে আরো কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো যে যত বেশি হোল্ড করে রাখবেন, যে যত বেশি স্টেক করবেন, যে যত বেশি সংগ্রহে রাখবেন, আ আশা করা যায় সে ততই বেশি লাভবান হবেন। আ সো থ্যাংক ইউ অল। সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের আ টাইম ইতিমধ্যেই আ শো টাইম শুরু হয়ে গিয়েছে। আমরা একটু আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোকের জন্য ওয়েট করছি। হুম, দেখা যাক কি হয়। নওরিন ম্যাম, আপনার মাইক্রোফোনটা ওপেন আছে। ওয়েল, আ সো কাজের কথায় আসি। আমরা সবাই ভালো আছি, সাইমা আক্তার ম্যাম, এবং আমি মনে করি যারা শুনছেন তারাও সচেতন থাকার চেষ্টা করছেন এবং নিজ অবস্থায় বেশ ভালো আছেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। ওকে। ঘড়ির কাঁটায় রাত্রি ৯ঃ০০, আমার বকবকানি শুরু হয়ে যাবে। তার আগে আমরা আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে যাবো একটু। আ হাফিজুল্লাহ ভাই, আমরা কি শুরু করব? নাকি হচ্ছে আচ্ছা, ইতিমধ্যেই দাদা মেসেজ করেছে। আচ্ছা, দাদা লিখেছে জয়েন করছে। ওকে, দ্যাটস মিন গুড। ওকে। তো যে কথাগুলো বলছি আ সেটা হচ্ছে পুশ নিয়ে কিন্তু সাব্বির রাকিব ভাই, আপনার মাইক্রোফোনটা ওপেন আছে। দয়া করে মাইক্রোফোনটা একটু হচ্ছে মিউট করতে হবে সাব্বির রাকিব ভাই।
থ্যাংক ইউ সো মাচ যারা মনিটরিং এর দায়িত্বে আছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর বলতে না বলতেই কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের সঙ্গে হাজির এবং আমরা বেশ খুশি এই মুহূর্তে। কেননা বলা যায় আমাদের মধ্যমণি চলে এসেছে। আর যার ওই কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি এবং যে ভদ্রলোক আমাদেরকে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার আ অনুপ্রাণিত করছেন তার কাছে কিন্তু আমরা বিশেষ কৃতজ্ঞ এবং অলওয়েজ কৃতজ্ঞতার উপরে তিনি আসলে তাকে কৃতজ্ঞতা দিয়েও আরকি ছোট করা যাবে না। সো কাম টু দ্যা মেইন পয়েন্ট যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু আমাদের বিট মার্টে কিন্তু হচ্ছে আ পুশ কিন্তু হচ্ছে ট্রেডিং টা কিন্তু চালু হয়েছে এবং আপনারা অনেকেই লিখেছেন একটু আগে যে কে কত ট্রেড করেছেন বলা যাবে না। ওকে, তবে শুধু আপনাদেরকে একটা কথাই বলব, সামনে কিন্তু আমাদের অনেক প্রজেক্ট আসবে। গেম আসবে পুশ নিয়ে, তারপরে হচ্ছে বার্ন টু পুশ, তারপরে স্টেক টু পুশ। সো দ্যাটস মিন বুঝতেই পারছেন যে যত বেশি পুশ হোল্ড করবেন, স্টেক করবেন সে তত বেশি কিন্তু হচ্ছে লাভবান হবেন। আর যদি মনে করেন যে সব আ ঘটি-বাটি বিক্রি করে সব সেল-টেল করে চলে যাবো। ওকে, নো প্রবলেম। কেননা হচ্ছে পৃথিবীটাই এমন, একজন যাবে, একজন আসবে রিপ্লেসমেন্ট। তবে হ্যাঁ, তবে আ কে কতটুকু ভূমিকা পালন করছেন এটাও কিন্তু মুখ্য ব্যাপার। কেননা কিন্তু যেহেতু কয়েনটার কিন্তু অনেক ইউটিলিটিস আছে, ইতিমধ্যেই আপনারা অবগত। তো সেই ইউটিলিটিস এর জায়গা থেকে যদি বলতেই হয়, লেখালেখির জায়গাতেও কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকবে। হয়তো সেদিকে তখন আমরা একটু কঠোর হয়ে যাব। সো কাম টু দ্যা মেইন পয়েন্ট, আমরা আর কথা না বাড়িয়ে সোজা চলে যাবো একদম মূল অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত হয়েছেন এবং যেখান থেকে শুনছেন আমার বকবকানি তাদের সবাইকে ধন্যবাদ। আমরা শুরুতেই চলে যাবো আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম পরিষ্কার। কেমন আছেন ভাই আপনি? ধন্যবাদ হাফিজ ভাই, আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন। কমেন্ট করলে যেহেতু রাইটার অনুপ্রাণিত হয়, তেমনটা ছোট্ট একটা ভোট দিলে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না। এটার সঙ্গে আমি একদম সহমত পোষণ করছি এবং বিগত সময় থেকে কিন্তু আমরা বলে আসছি। সো এবার যাবো আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকলেস দাদার কাছে। তার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। সো আমরা একটু তার কথায় মনোযোগী হওয়ার চেষ্টা করব এবং তার কথা শুনব। উইংকলেস দা, এই সময়টা আপনার। হ্যালো। জি দাদা, কেমন আছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? জি দাদা। আ আম আম আ আমার আন্ডারে এই সপ্তাহে যারা ছিলেন তাদের এক্টিভিটিস মোটামুটি আ ভালো আছে। আর
মোটামুটি হ্যাঁ, ডিসকর্ড এবং কমেন্ট খুবই খারাপ অবস্থা। স্বাগত অ্যাডমিনের আন্ডারে যারা ছিলেন কয়েকজনের, আম, রঙ্গিন প্লাস আরো কয়েকজন আছেন, তাদেরও বলবো যে অ্যাক্টিভিটিস বাড়াতে। যদিও আমি এই সপ্তাহে কনসিডার করে সুপার একটা লিস্টে নাম দিয়েছি, কিন্তু নেক্সট উইকে নাও কনসিডার করতে পারি এই বিষয়ে। সুতরাং এই বিষয়ে আপনারা তৎপর হবেন একটু। আম, আর তেমন কিছু বলার নেই, ঠিক আছে। ধন্যবাদ দাদা আপনাকে অনেক সংক্ষিপ্ত হলেও বৃহৎ মানের কথা বলার জন্য, এবং আমি মনে করি যে মানে সব দিকে আমাদেরকে একটু তৎপর হওয়া উচিত এবং কাজের প্রতি একটু মনোনিবেশ করা জরুরি। সো ওয়েল, আমরা কিন্তু আমাদের ২ জন এক্সিকিউটিভ অ্যাডমিন এর কথা শুনে ফেললাম। এবার যাবো আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। নওরিন ম্যাম, এই সময়টা আপনার। আচ্ছা সবাই, আমি একটু একটা কন্টেস্ট রান করানো হচ্ছে, তো মডারেটরদের পরে কথা বলতেছি, হ্যাঁ তখন ডাকিয়ে নেওয়া। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। এবার ডাকছি আমাদের সকলের প্রিয় সুমন ভাইকে। সুমন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা ওপেন করতে হবে দয়া করে সুমন ভাই। হ্যালো? সুমন ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি জানি না আপনি কোন অবস্থায়, কোথায়, কিভাবে আছেন? হ্যালো। জি ভাই, এখন একদম পরিষ্কার বুঝতে শোনা পারছেন হচ্ছে। না? জি। জি ভাই, একদম পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন স্ট্রিমের মূল্য তো অনেক কম, ভিডিও আসছে না। আ এর ইফেক্টে আমরা দেখতে পাচ্ছি যে মেক্সিমাম ব্লগারের কোয়ালিটি অনেক ড্রপ করছে। এখন আ আলাদাভাবে কোনো ইউজারের কথা তো বলা সম্ভব না। মেক্সিমাম ইউজারেরই সেম অবস্থা। তবে আ কোয়ালিটিটা ধরে রাখবেন সেটা তো আমরা সবসময় বলি। আর আর্ন যেহেতু কম, আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে জাস্ট আমি পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ডেইলি যে আর্ন থাকে সেই আর্ন থেকে কিছু স্টিম দিয়ে আপনি প্রতিনিয়ত রেগুলার কিছু পুশ কিনে রাখতে পারেন। এতে আপনাদের কিছু আর্নিং অপরচুনিটি তৈরি হবে নিয়ার ফিউচারেই। সেগুলো হচ্ছে স্টিকিং এর মাধ্যমে হতে পারে। এরপর স্টিকিং এর মাধ্যমে যে এবিবি কিউরেশন বা যেকোনো প্রজেক্ট থেকে আপনি রেগুলার কিছু সাপোর্ট পেতে পারেন। মানে যেকোনোভাবে হতে পারে সেটা। সাপোর্টের একটা ব্যবস্থা থাকবে। তো এই ধরনের অপরচুনিটি গুলো কাজে লাগাতে হলে আপনার রেগুলার কিছু একবারে সম্ভব না হলে কিছু আর্ন দিয়ে আপনি পুশ বাই করতে পারেন। সেটা এখান থেকে আর্ন। তবে এটা আমি আপনাদের উৎসাহ করতেছি না পুশে ইনভেস্ট করার জন্য। আমি শুধুমাত্র একটা অপরচুনিটির হোলটা আপনাদের দেখাই দিলাম। আ আর আরেকটা ব্যাপার যেটা বলব সেটা হচ্ছে দাদা গত সপ্তাহে বলেছিলেন এ ব্যাপারে। আমি আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কারণ আমি এই ধরনের কেস কয়েকটা দেখছি যে মানে অনেকেরই আপনারা আপনাদের মাঝেই অনেকেই অন্যদেরকে বলছেন এরকম যে এখানে ইনভেস্ট করার জন্য। তো এখন তো ক্রিপ্টোর মার্কেটটাই তো আসলে এরকম ফ্লাকচুয়েট করে সবসময়। তো এই অবস্থায় আপনারা একটু বিব্রতকর একটা অবস্থায় পড়ে গেছেন আপনাদের পরিচিত কারোর কাছে এইটা সম্পর্কে বলে। তো আমরা ১ম থেকেই কিন্তু বলে আসছি যে এই টাইপের কোন কিছু আপনারা করবেন না। কারণ ক্রিপ্টো মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট। এখানে আপনার যদি সামর্থ্য থাকে লস করার তাহলেই আপনি শুধুমাত্র এখানে ইনভেস্ট করতে পারবেন। আর সবসময় এটাও আমরা আপনাদের বলি যে আর্ন এর কিছু অংশ আপনারা এখানে যদি চান তাহলে করতে পারেন। কিন্তু আপনার জমানো টাকা সেটা নিয়ে এসে আপনি যদি এখানে ইনভেস্ট করেন, আপনার ক্রিপ্টো যে নেচার আপ ডাউন করে সবসময়। যেমন এখন আমাদের পুশ কয়েনের মার্কেট প্রাইস অনেক কম। এই টাইমে আপনি টেনশনে পড়ে গেলেন আপনার সবকিছু এখানে ইনভেস্ট করে। এটা তো আসলে আপনার জন্য খুবই খারাপ হবে। আপনার ফিউচারের জন্য খারাপ হবে। এজন্য ইনভেস্ট যদি করতে হয় আপনার রেগুলার ইনকাম থেকে কিছু করেন। আবার এখানেই আর্নিং টা বাড়ান। যেমন পুশের যে অপরচুনিটি গুলো আসবে ওগুলো আপনি ক্যাচ করতে পারবেন। তো এটা বলার ছিল। আর পাওয়ার অফ কন্টেস্ট এর রেজাল্ট আমি কিছু সময়ের মধ্যে পাবলিশ করব। আ ওখানে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। শুভ ভাই। আ ধন্যবাদ সুমন ভাই, আপনাকে অনেক গুছিয়ে কথাগুলো বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। আচ্ছা, হ্যাঁ ভাই।
শোনা যাচ্ছে কথা? একদম পরিষ্কার আরিফ ভাই। আচ্ছা, আহ, আমি একটা কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সবাই একটু লক্ষ্য রাখবেন মনোযোগ দিয়ে, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। প্রথমত হচ্ছে, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আবার। একদম স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটা পোস্টের লিঙ্ক শেয়ার করতেছি, আহ, একটু দেখবেন সবাই। পোস্টের লিঙ্কটা হচ্ছে এটা। অ্যানাউন্সমেন্টে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। আমরা আমরা তো জানি যে স্টিমিট থেকে যে টর্নের যে ইন্টিগ্রেশনটা ছিল ওটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে টর্নের সাথে যে এখন আমাদের মানে আগে যে অ্যাড্রেস গুলো পেতাম স্টিমিটের সাথে যে অ্যাকাউন্ট লিঙ্ক করা, ওই অ্যাড্রেস গুলো কিন্তু আমরা এখন আর পাচ্ছি না। যার ফলে হচ্ছে যে আমাদের যে একটা সিস্টেম ছিল যে পুশ হোল্ড করে যে চেক করা, ওই জিনিসটা করতে পারছি না। কারণ এই জন্য আমরা আসলে নিজেরা ডেভেলপ করছি, এটা আগেও বারবার বলা হয়েছে। তো এটা আবারও বলতেছি, আমরা যখন নিজেরা ওই সিস্টেমটা আসলে অনেকে এখন ইমপ্লিমেন্ট করেন, মানে হচ্ছে যে আমি যে পোস্টে সঙ্গেভাবে দেওয়া আছে এভাবে কিন্তু আপনার টন অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেন নাই। সুতরাং এটা মানে একটা বিষয় আমাদের খারাপ লাগছে, অনেকে উল্টাপাল্টা করছেন, ঠিক আছে, তবুও চেষ্টা করেছেন, বাট অনেকে একবারে ট্রাই করেন। সুতরাং এটা মানে এটা আসলে মানে মানাই যায় না আর কি। তো অবশ্যই আপনারা এই জিনিসটা ট্রাই করবেন। আজকে ভিতরে মানে হচ্ছে আমি আশা করব যে আমার হ্যাং আউটের ভিতরে করে ফেলবেন, এবং হচ্ছে যে এটা না করলে আপনাদের পোস্টার কিউরেশনে যাবে না, ডিরেক্ট আমরা এই সিদ্ধান্তই আসছে। আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? হ্যালো হ্যাঁ, আরিফ হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ, হুম। এটাই হচ্ছে যে আমার কথা ছিল। সবাই একটু লক্ষ্য রাখবেন যাতে করে এই জিনিসটা সবাই হ্যাং আউটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারে, না হলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কি আমাদের পোস্টার কিউরেশন যাবে না। ওকে। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। আমি চেষ্টা করছি আরো সহজভাবে বলার জন্য সবাইকে। আরিফ ভাইয়ের কথা অবশ্যই সহজ ছিল। আমি আরো ব্যাপারটা সহজ করে বলছি। সেটা হচ্ছে সেখানে ট্রন লিংক আপ নামে কিন্তু একটা আইডি আছে এস্টিমেটে। ঠিক আছে? সেই ট্রন লিংক আপ আইডিতে আপনারা 0.001 স্টিম পাঠাবেন আর মেমোতে আপনাদের ট্রনের যে পাবলিক অ্যাড্রেসটা আছে, মানে পাবলিক কিটা মানে পাবলিক অ্যাড্রেসটা ওইটা দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলেই আমরা আপনার অ্যাড্রেসটা ট্র্যাক করতে পারবো এবং আপনার কতটুকু হচ্ছে মানে পুশ আছে আপনার অ্যাড্রেসে সেটা কিন্তু আমরা খুব অ্যাকাউন্টে সেটা কিন্তু আমরা দ্রুত নোটিস করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, ওকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পেরেছেন কি? যদি একটু লিখতেন। ওকে। আচ্ছা। এখানে ইতিমধ্যে কিন্তু আমাদের নওরেন ম্যাম হচ্ছে আরেকটা কনটেস্টের অ্যানাউন্সমেন্ট দিয়েছে। আমি মনে করি যে নওরেন ম্যাম যখন কথা বলবে, তখন বেশ স্বাচ্ছন্দ্যে এই বিষয়টা নিয়ে হচ্ছে আ কথা বলবে। এই কনটেস্টটা হচ্ছে ডেইলি পুশ বার্ন কনটেস্ট, বার্ন টু আর্ন। আ এটা হচ্ছে আমাদের পুশ পাই যে কমিউনিটি আছে সেখানে আজকেই হচ্ছে একটু আগেই হচ্ছে আ কনটেস্টটা হচ্ছে রান করানো হয়েছে। ইতিমধ্যেই হচ্ছে আশা করা যায় এই ব্যাপারটা নরেন ম্যাম যখন আ কথা বলতে আসবে তখন গুছিয়ে কথা বলার চেষ্টা করবে। আর এবার যাবো আমার নিজের কথায় সেটা হচ্ছে গত কয়েকবারের থেকে এবার মোটামুটি বেশ ভালো ছিল Twitter activities এর সক্রিয়তা। যারা ছিলেন সক্রিয় সদস্যও এবার বেড়েছে এবং আ পোস্ট সংখ্যাও বেড়েছে, প্রমোশনের পোস্ট সংখ্যাও বেড়েছে এবং সঙ্গে পোস্ট নিয়ে যারা প্রমোশন করছেন তাদের activities ও কিন্তু ভালো ছিল। এটা মোটামুটি যে কয়েক সপ্তাহ ধরে বলেছি আপনারা সেটার ফলাফল দেখিয়েছেন। আ বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ নিলাম ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা বেশ ভালো লেগেছে এবং সবথেকে বড় যে ব্যাপার আমি কিন্তু বাই রোটেশন করে সবাইকেই কিন্তু টুকটাক ভাবে কিন্তু সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এখন আপনারা যদি নিজেরা যদি সুযোগ হাতছাড়া করেন, তাহলে সেক্ষেত্রে আমার করার কিছুই থাকবে না। তো সবকিছুই আপনাদের সামনে উন্মুক্ত, সবকিছুই আপনাদের সামনে ওপেন এবং আপনাদের জন্যই তৈরি করা এবং আপনাদের জন্যই দেওয়া। এখন যার হোল ক্রেডিট কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা। এখন আপনার সামনে দিয়ে রাখছে। আপনি যদি না নেন, সেই অপরচুনিটিটা যদি গ্রহণ না করেন, সেটা কিন্তু আমার করার কিছুই নেই। তো আবারও বলব যে পুশ মার্কেট কিন্তু এখনো কিন্তু হচ্ছে ডাউন এ আছে। এখনো কিন্তু অপরচুনিটি চলছে।
তবে যে সুমন ভাইয়া যে কথাগুলো বলল, সে কথাগুলো অবশ্যই মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। কেননা এটা কিন্তু আ ওই যে বলে না যে আমরা কিন্তু অনেক দীর্ঘ মেয়াদী চিন্তাভাবনা নিয়ে কিন্তু হচ্ছে রোড ম্যাপ নিয়ে কিন্তু এখানে চলে এসেছি আ মার্কেটে। আর ইতিমধ্যে আপনারা এটা জেনেও খুশি হবেন যে আমাদের যে সকল হোয়েল ছিল পুশের তাদের সবার ফান্ড গুলো কিন্তু লক করা। সো মার্কেট কিন্তু পাম্প হবে। তবে ওই যে বললাম যে আপনার কন্ট্রিবিউশন টা কি মার্কেটে? এটাও কিন্তু মুখ্য ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ। আর এবার যাব হচ্ছে আমার জায়গা থেকে সকলের প্রিয় আ সিয়াম ভাইয়ের কাছে। শুভ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার। ধন্যবাদ শুভ ভাই কথা বলা শুরু করে দেওয়ার জন্য। প্রথমেই লেভেল ৩ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আ লেভেল ৩ এর ক্লাস ইতিমধ্যেই এই সপ্তাহে নেওয়া হয়েছিল এবং আ এই সপ্তাহেই ভাইবা পরীক্ষাও নেওয়া হয়েছে এবং ৩ জন পাস করেছে। এবং লেভেল 4 এ যেহেতু এখন আমি রয়েছি, তাই আমি চিন্তা ভাবনা করছি এরা পরীক্ষা দিলেই লেভেল 4 এ যারা রয়েছেন তাদেরকে সহ এবং যারা নতুনভাবে পাস করছেন একসাথেই তাদের ক্লাসগুলো নিয়ে নেব। এই সময় এবং তারিখটা আমি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। এছাড়াও আমার কমেন্ট মনিটরিং লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি বেশ ভালো করেছেন। তবে বেশ কিছু ইউজারের বেশ কিছু সমস্যা দেখতে পেয়েছি যেগুলো আমি ইতিমধ্যেই আ আমাদের রিপোর্টে উল্লেখ করেছি। রিপোর্ট পাবলিশড হলে অবশ্যই আপনারা আপনাদের সমস্যাগুলোর সমাধান নেওয়ার চেষ্টা করবেন। আরেকটি বিষয়, কমেন্টগুলো করার সময় আপনারা একটু মানে বানানগুলো ঠিক করে নেবেন। আসলে বানানগুলো মাঝে, মাঝে এতটা বিকৃতি হয়ে যাচ্ছে যেটা আসলে পড়তেই নিজের কাছে একটু awkward লাগতেছে। এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর ইতিমধ্যেই কিন্তু কোড টেস্ট সম্পর্কে আপনারা জানতে পারলেন, যেগুলো ইতিমধ্যে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। আর আমি প্রমোশনের বিষয়গুলো একটু বলতে চাই আপনাদেরকে। বিশেষ করে দেখুন সবার কাছেই কিন্তু পুশ কয়েন রয়েছে। এখন পুশ কয়েনের যদি দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সকলেই লাভবান হবেন। আমরাও লাভবান হব। সেক্ষেত্রে নিজ জায়গা থেকে নিজের লাভের জন্য হলেও কিন্তু প্রমোশনের দিকটা আপনাদের দেখা উচিত। আমাদের এখানে এখন অ্যাক্টিভ মেম্বার হ্যাংআউটেই রয়েছেন প্রায় ৬০ জনের বেশি। কিন্তু আসলে যখন প্রমোশনের ক্ষেত্রে দেখা যায় কিন্তু এতগুলো টুইট পাওয়া যায় না কিংবা এক্টিভিটিস দেখতে পাওয়া যায় না। এছাড়াও উইপেস দাদাও বললেন, আর হাফিজ ভাইও বললেন যে আসলে পোস্টের কোয়ালিটিও কিন্তু আগের থেকে অনেকটাই বেশি ড্রপ করেছে। এই বিষয়গুলো আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই। এবার ডাকছি আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার? একদম বেশ ক্লিয়ার ম্যাম। আচ্ছা, আমি আসলে ওই চাইতেছিলাম হ্যাঁ, মানে আমি কথা বলার আগে পোস্টটা করে ফেলার জন্য যাতে আমি একটু ভালো করে এক্সপ্লেইন করতে পারি। সে কারণে একটু টাইম নিলাম। আচ্ছা, প্রথমত আমি আমার লিস্টের কথাটা একটু শেষ করে তারপরে কন্টেস্টের বিষয়ে আসতেছি। সেটা হচ্ছে পারুল 19, আপনার ছবির কোয়ালিটি অনেক বাড়াতে হবে। গতকাল একটা পোস্ট নমিনেশনে দিতে পারিনি, শুধুমাত্র ছবির কোয়ালিটি খুবই লো ছিল তাই। আর একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন কোনো জেনারেল রাইটিং কিংবা ধরুন আমি সারাদিন ঘুরলাম কোনো এক জায়গায়, তো সেখানে ছবি পোস্ট করব। তো ছবি পোস্ট করার বেলায় এতটুকু সাবধানতা অন্তত অবলম্বন করার চেষ্টা করবেন যে মানে জাস্ট একটা ছবি তুললেন, সামনে ময়লা পড়ে আছে, ওইটা ছাড়া আর কিছুই নাই। এই ধরনের ছবিগুলা দিয়ে আসলে আপনি যখন ব্লগ লিখেন সেটা আসলে নমিনেট করতে আমাদের অনেক কষ্ট হয়। তো এই ব্যাপারগুলোতে একটু হলেও সাবধান থাকার চেষ্টা করবেন। আর তারপরে এফএ সোনিয়া, আপনার কমেন্ট এঙ্গেজমেন্ট খুবই কম ছিল, যা টায়ারে দেওয়ার মতন নয়, তাও আমি দিয়েছি কারণ এবারে একেবারে ইউজার নেই, কিন্তু অ্যাক্টিভিটিস বৃদ্ধি করার চেষ্টা করবেন। আর ডিসকর্ড অ্যাক্টিভিটিস অনেক কম ছিল। আর মোহাম্মদ 786, আপনারও ডিসকর্ড এঙ্গেজমেন্ট খুবই কম ছিল। আর তাছাড়া প্রায় 50% ইউজারের অ্যাক্টিভিটিস ছিল একদম জিরো, অর্থাৎ আমার লিস্টের। যাই হোক, এটা নিয়ে তেমন কিছু বলার নেই কারণ ইতিমধ্যেই সকল অ্যাডমিন মডারেটর এটা নিয়ে কথা বলেছেন। আশা করছি সকলের অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবেন। আর এখন আসি কন্টেস্টের বিষয়ে। কন্টেস্টটি যেটা নিয়ে আমি আসলে একটু বিস্তারিত বলতে চাচ্ছি, কারণ গতবার আমাদের পোস্ট নিয়ে যে কন্টেস্টটি রান করানো হয়েছিল, অর্থাৎ এবিবির বাইরে ওয়ার্ল্ড অফ এক্সপিলার কমিউনিটিতে, সেটাতে অলমোস্ট 90 জন ইউজার পার্টিসিপেন্ট করেছিল। ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় হলো এবিবির ইউজাররা খুবই কম সংখ্যক পার্টিসিপেন্ট করেছিল এবং যারা করেছিল তার মধ্যে কয়েকজন বেশ ভালো রকম লেখা মানে লিখেছিল, কিন্তু ম্যাক্সিমাম
প্লেগারিজম কপিরাইট কেসের মধ্যে পড়ে গেছে, যেটা আমাদের জন্য ব্যক্তিগতভাবে খুবই লজ্জার বিষয় ছিল। কারণ বাইরের একটা ডিটেকটিভ, বাইরের একটা মডারেটর যখন আমাদের ইউজারদের নামটা রেড মার্কিং করে দিচ্ছে লিস্টে, এটা আমাদের জন্য কতটা লজ্জার, এটা আসলে আমার জায়গা থেকে আমি একেবারে এক্সপ্লেন করতে পারতেছি না। তো তাই জন্য আমি এই কন্টেস্টটাতে অবশ্যই কোন প্লেগারিজম করার মতো কিছু নাই, খুবই ইজি। আমি তাও একটু বিস্তারিত বলতেছি যাতে কোনো ভুল না হয়। সেটা হচ্ছে, আমি যে এখন একটা পোস্ট করছি push.coin থেকে, এই পোস্টের মধ্যে কমেন্ট করার মাধ্যমে আপনাদের এই কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। অর্থাৎ যেভাবে এবিবি ফানে আপনারা কমেন্ট করার মাধ্যমে পার্টিসিপেট করেন সেইভাবে, অর্থাৎ আপনি কমেন্টে ভোটটা পাবেন মোস্ট প্রবাবলি। তো কন্টেস্টের ধরনটা হচ্ছে, এখানে দেখেন আমি কন্টেস্ট টপিকটা হচ্ছে ডেইলি পুশ বার্নিং, অর্থাৎ আমি নেক্সট 7 দিন পর্যন্ত এই কন্টেস্টটা রান করাবো। অর্থাৎ প্রতি 7 দিনে, মানে 7 দিনে কিন্তু এই পোস্টটিতে আপনারা কমেন্ট করবেন না, প্রত্যেকদিন আমি একটা করে কন্টেস্টের পোস্ট করব, অর্থাৎ এই কন্টেস্টটাই পোস্ট করব। আপনারা প্রত্যেকদিন ওইটাতেই কমেন্ট করবেন যেভাবে এবিবি ফানেরটাতে করেন। আমি এবিবি ফানের উদাহরণ দিচ্ছি, তার কারণ বুঝতে সুবিধা হয়। অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। তো এটা কন্টেস্টের টপিকটা হচ্ছে ডেইলি পুশ বার্নিং, আর এখানে একটা বার্ন ওয়ালেট আছে। আমি একটা ওয়ালেট দিয়েছি টিআরএস অ্যাড্রেস। এটা মানে বার্ন পুশ বার্নের মেইন বিষয়টা হচ্ছে আপনারা এই ওয়ালেট, মানে এই অ্যাড্রেসটিতে পুশ পাঠাবেন, এবং এই অ্যাড্রেস থেকে আর কখনোই কোনোভাবে আমরা কিন্তু পুশ উইথড্র করতে পারবো না। তার মানে হচ্ছে এটা আপনি সম্পূর্ণভাবে মার্কেট থেকে নাই করে দিচ্ছেন। আমি একদম ইজি ভাবে বলার চেষ্টা করতেছি আপনাদেরকে। তো আপনারা সর্বনিম্ন $3 সমপরিমাণের পোস্ট বার্ন করতে পারবেন, আর সর্বোচ্চ প্রতিদিন $25 সমপরিমাণ পোস্ট বার্ন করতে পারবেন। এর কম যদি হয়, অর্থাৎ $3 কম যদি আপনারা বার্ন করেন, সেক্ষেত্রে আমরা সেটাকে মানে সাপোর্ট কিংবা প্রাইজের জন্য মনোনীত করব না। কারণ তা না হলে $1, $0.5 এই ধরনের যদি মানে এই ধরনের যদি বার্ন করা হয়, সেক্ষেত্রে এতগুলা প্রাইস দিতে, মানে এতজনকে প্রাইস দিতে অনেক কষ্ট হবে। তো অবশ্যই এই ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটা প্রাইসটাতে আসি, মানে এখানে আসলে আপনাদের কোনো লস নাই পুশ বার্ন করাতে। অর্থাৎ আপনি ঠিক যত ডলারের পুশটা বার্ন করবেন, মানে ধরেন আমি প্রত্যেক দিন $5 করে পুশ বার্ন করব, তা আপনাকে কিন্তু $5 সমপরিমাণ একটা ভোট ওই আপনার ওই কমেন্টে দিয়ে দেওয়া হবে। মানে কোনো রকমের কোনো লস আপনাদের নাই। ঠিক আছে, এই কন্টেস্টে পার্টিসিপেট করলে আপনি যা দিয়ে পার্টিসিপেট করবেন তাও ততটাই ব্যাক পেয়ে যাবেন। আর স্টিমের প্রাইস বৃদ্ধি পাইলে তো ডাবল হয়ে যাবে সেটা। আচ্ছা, যাই হোক, এখন কিভাবে পার্টিসিপেট করবেন সেটা হচ্ছে, কমেন্ট ফরম্যাটটা আমি পোস্টে লিখে দিছি, আমি তাও একবার বলতেছি। সেটা হচ্ছে, প্রথমে আপনি কত পুশ বার্ন করতেছেন সেটা লিখবেন, মানে লিখবেন যে আমি এত পুশ বার্ন করতেছি। অবশ্যই ইংলিশে কমেন্ট গুলো করবেন যাতে বাইরের কেউ দেখলে বুঝতে পারে যে অনেকে পার্টিসিপেট করতেছে, এবং কোন অ্যাড্রেস থেকে আপনারা মানে কোন অ্যাড্রেস থেকে বার্ন করতেছেন, অর্থাৎ কোন অ্যাড্রেস থেকে আপনাদের ওই বার্নিং ওয়ালেটটাতে পাঠাচ্ছেন, সেই অ্যাড্রেসটা, টিআরএক্স অ্যাড্রেসটা অবশ্যই পেস্ট করে, কপি পেস্ট করে উল্লেখ করবেন। কারণ গত কন্টেস্ট আমি দেখলাম একজন এবিবি ইউজার ছবিটা দিচ্ছে, মানে স্ক্রিনশট দিচ্ছে। এখন আসলে চিন্তা করেন, ওই স্ক্রিনশট থেকে আমার আবার ওই অ্যাড্রেসটা লিখতে হয়েছে দেখে দেখে, মানে কি পরিমাণ কষ্টটা দিচ্ছেন আসলে। আচ্ছা, যাই হোক, তো ওইটা কপি পেস্ট করবেন অ্যাড্রেসটা ভালোভাবে। আর যদি ইচ্ছা করে তাহলে একটা স্ক্রিনশটও দিয়ে দিতে পারেন যে আপনারা ট্রান্সফার করছেন, সেক্ষেত্রে আমাদের আরো সুবিধা হয়, এটা আপনাদের উপরে। বাট এই দুইটা নিয়ম মাস্ট করতে হবে, অর্থাৎ কত পুশ বার্ন করতেছেন সেটা মেনশন থাকতে হবে, আর দ্বিতীয় হচ্ছে কোন অ্যাড্রেস থেকে বার্নটা হচ্ছে সেটা অ্যাড্রেসটা উল্লেখ থাকতে হবে। আমরা সবচেয়ে বেশি খুশি হব যদি আপনারা স্টিমিটের সাথে যে অ্যাড্রেসটা লিংক আছে ওই অ্যাড্রেসটা দিয়ে যদি আপনারা পার্টিসিপেট করেন তাহলে বেশি ভালো হয়, কারণ তাহলে আইডেন্টিফাই করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। এটাই ছিল কন্টেস্টের কি বলবো নিয়ম। আশা করছি সবাই এবার বার্ন টু আর্ন কন্টেস্টে পার্টিসিপেট করবেন, কারণ আবারও বলতেছি, গতবার এবিবি থেকে অনেক কম ইউজার পাইছি, যেটা আমার জন্য একেবারেই সুখকর ছিল না, অর্থাৎ আমাদের জন্য। তো আশা করতেছি এবার আর নিরাশ হব না কেউ। ধন্যবাদ শোভাই আমাকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ নয়ন ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবং আমি মনে করি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, এবং সবাই চেষ্টা করবে এই আমাদের নতুন যে ইনিশিয়েটিভ, বার্ন টু আর্ন, বার্ন পোস্ট কন্টেস্ট এবং বার্ন টু আর্ন। ওকে, সো কি বলেন আপনারা, যদি একটু হচ্ছে লিখে জানাতেন।
যেমন বার্ন তেমন আর্ন। আর স্টিমের প্রাইস বেড়ে গেলে কিন্তু আরো ইনকাম বেশি। মানে যতটুক পোড়াবেন তার থেকে আবার ফলাফল আরো বেশি পাবেন। হাফিজ ভাই ইতিমধ্যে বড় একটা ভোট পেয়েছে বার্ন করে। ওকে, আচ্ছা। এবার আমরা যাবো আমাদের সকলের প্রিয় কিংপ্রোস ভাইয়ের কাছে। আচ্ছা সোহাই, আমি আরেকটা কথা একটু মিস মিস করে গেছি। ওইটা একটু বলে নেই। হ্যালো, আমার হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি একটা টপিক মিস করে গেছি কন্টেস্টে। সেটা হচ্ছে এমন হইতে পারে যে হয়তো কারো ব্যান্ডউইথ অথবা এনার্জির স্বল্পতা হচ্ছে, মানে এটা তো আমরা সকলেই জানি যে আসলে ট্রান্সফার করতে ব্যান্ডউইথ এবং এনার্জি পরিমাণটা একটু হয়তো বেশি। তো সেক্ষেত্রেও আপনাদের জন্য ব্যবস্থা করা আছে। সেটা হচ্ছে যেই আইডিটা থেকে পোস্ট করছি অর্থাৎ push.coin, ওই আইডিটাতে আপনারা ওই সম পরিমাণের স্টিম পাঠাই দিবেন এবং মেমোতে বিষয়টা লিখে দিবেন এবং কমেন্টও ওইটা সেম দিবেন যে আমার স্টিমিট আইডি এটা, কিংবা আমার টিআরএক্স ওয়ালেটটাও অ্যাড্রেসটাও দিয়ে দিবেন এটা, এবং স্টিম যে পাঠাইছেন ওইটার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। তাহলে আমরা ওই আপনার ওই স্টিমটা দিয়ে পুশ কিনে বার্ন করে দিব। অর্থাৎ এটা আপনিই করতেছেন, আমরা জাস্ট ওই ব্যান্ডউইথ এবং এনার্জিটা খরচ করব। কিন্তু অবশ্যই এটা যাদের সমস্যা নাই কিংবা যারা ব্যান্ডউইথ এবং এনার্জিটা এফোর্ড করতে পারবেন ওনারা করবেন না। তা না হলে আসলে এত আবার আমাদের সবগুলা করতে হবে, মানে এটা একটা সৌন্দর্য নষ্ট হবে। কারণ আমরা চাচ্ছি কমেন্ট সেকশনটাতে একেবারে অনেক কমেন্ট থাকে, পুশ বার্ন করতেছে এরকম কমেন্ট থাকে। তো আমি বলবো যারা একদম অপারক তারাই এই কাজটা করবেন, তাছাড়া সবাই করবেন না। ধন্যবাদ সবাই। ওয়েল, সো থ্যাংক ইউ সো মাচ নরেন ম্যাম অনেক সুন্দর করে গুছিয়ে বিস্তারিত বলার জন্য। আর হচ্ছে কাম টু দ্য মেইন পয়েন্ট, এবার চলে যাবো আমাদের সকলের প্রিয় কিংপ্রস ভাইয়ের কাছে। কিংপ্রস ভাই, এই সময়টা আপনার। হ্যালো, কিংপ্রস দা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো কিংপ্রস ভাই। আমারটা তো শোনা যাচ্ছে তো দাদা? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, টিভিতে টেম্পোরারি নেগেটিভ লিস্টে কথা বলবো। এখন যারা আপাতত টেম্পোরারি নেগেটিভ লিস্টে পোস্ট করছে তাদের একটু অ্যাক্টিভিটিস, কমিউনিটি অ্যাক্টিভিটিস অনেকটাই কম আছে। সেই জায়গাটা যদি আপনারা একটু ঠিক করতে পারেন তাহলে আপনারা আমাদের থেকে যেতে পারবেন। এটা মাথায় রাখবেন। আর যারা লেভেল রয়েছে তারা কন্টিনিউয়াস কয়েক কয়েকদিন করছেন না, ছাড়া ছাড়া করছেন। তাছাড়া যারা করছেন তাদের কন্টিনিউটি রাখেন, সপ্তাহে অন্তত 4টা করে যদি পোস্ট করেন তাহলে দেখুন কোয়ালিটি অনেকটা বেটার। লেভেল 1-এর যারা ক্লাস করেছে তাদের জন্য আপনারা ভালো পরীক্ষা দিয়েছেন, আপনাদের ভাইবার ডেটটা জানিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা সেই সময়ে ভালো ইন্টারনেট কানেকশনের থাকবেন এবং ভালো করে লেকচার শিট এবং আমাদের যে টিউটোরিয়াল রয়েছে সবগুলো পড়ে আসবে। আর আর আরেকটা কথা আমি বলতে চাই যে হাফিজদার বিষয়টাই যে উনি যেটা বলছিলেন ভোটিং এর ব্যাপারটা নিয়ে। আসলে আমি এখন যখন এই রিচার্ডের পোস্ট দেখি বা ইয়ে করি তখন আমি চেষ্টা করছি যে ইউজারদের কার কত, কে কত ভোটিং ভোট দিচ্ছে। যার ভোটিং যে ভালো দিচ্ছে তাদেরটা কিন্তু আমি বিচারের মধ্যে রাখছি। কারণ এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আগে বলা হয়েছিল যে অন্তত যে পোস্টটা পছন্দ হচ্ছে, হ্যাঁ সারাক্ষণ তো 100% হয়ে থাকার তো অর্থ নেই, যেটা পছন্দ হচ্ছে সেই সেই পোস্টটাকে অন্তত ভোট দিন। যেখানে কমেন্ট করছেন দিনে তো 10টা সবাই আমরা ভোট দিতে পারবো, সেই জায়গাটা অন্তত 5টাও তো ভোট দেখি। সেই জায়গাটা সত্যি দুর্ভাগ্যজনক। তো আশা করবো আপনারা এই জায়গাটা ঠিক করবেন। কারণ যখন বলা হচ্ছে যে একজন
ইউজারের ক্ষেত্রে একটা ভোট ভ্যালুটা ম্যাটার করছে না এখানে, এখানে এনকারেজমেন্টটা ম্যাটার করছে। আপনার পোস্টের জন্য যদি ধরুন ভোট দিচ্ছে কেউ, তার মানে আপনার পোস্টকে লাইক করে বা পছন্দ করছে, এই ব্যাপারটা তো থাকেই। তো এই ছিল শুভদা আমার আজকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কিংপ্রস দা আপনাকে আপনার কথাগুলো গুছিয়ে বলার জন্য। এবার যাব আমাদের সকলের প্রিয় তানজিলা ম্যামের কাছে। তার কাছ থেকে চেষ্টা করব তার পুরো সপ্তাহের যে কাজের অ্যাক্টিভিটি ছিল, এক্সপেরিয়েন্স ছিল, তিনি সেটা লিখে জানানোর চেষ্টা করবেন। তানজিলা ম্যাম, আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে তেমন কিছুই বলার নেই। মোটামুটি সবকিছুই ঠিকঠাক রয়েছে। তবে কমেন্টস এর ক্ষেত্রে দেখলাম এই সপ্তাহে অনেকেরই কমেন্টস এর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া ছোটখাটো ভুল ও ভয়েস টাইপিং এর ফলে অনেকেরই ভুল রয়েছে। এছাড়া অনেকেরই দেখলাম রেসিপি, আর্ট ও ফটোগ্রাফি জাতীয় পোস্টে কমেন্টস এর সংখ্যা বেশি। কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং গুলোতে কমেন্টস খুবই কম। আবারও কারো কোনো কমেন্টস নেই বললেই চলে। এটি ছিল বলার। অনেক, অনেক ধন্যবাদ সকলকে। আচ্ছা, এখানে টেকনিক অবলম্বন করে সবাই। ফটোগ্রাফি পোস্ট আর রেসিপি পোস্টে দ্রুতই কমেন্ট করা যায়। কিন্তু জেনারেল রাইটিং পোস্ট করতে একটু সময় লাগে। সো ওয়েল, আপনারা একটু চেষ্টা করবেন। কেননা সবকিছুই কিন্তু মনিটরিং করা হয়, দেখা হয়। সো এদিকটা কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। সো শো বন্ধুরা ভাই, হ্যাঁ, আবার হ্যাঁ, আরেকটা না, না, কথা ইটস বলার ইটস ছিল। ওকে, ইটস ওকে, ইটস ওকে। আসলে এতগুলা বিষয়ে একবারে কভার করাটা কষ্ট হচ্ছে। না, 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 ইটস সেটা ওকে। হচ্ছে সেটা হচ্ছে আমাদের পুশের যে টেলিগ্রামটা আছে। দেখেন, একটা বিষয় আমি এটা একেবারে, এগুলো হচ্ছে আনঅফিসিয়াল কথা, এগুলো আপনারা ইয়াতে পাবেন না, হাফিজ ভাইয়ের হ্যাং আউটের পোস্টে পাবেন না। আমি এটা আসলে সবার ভালোর জন্যই বলছি। সবার ভালো বলতে এখানে যারা যারা পুশ কিনেছে, এটা কিন্তু সকলের দায়বদ্ধতা যে পুশের প্রাইস যেন বাড়ে সেটা নিয়ে কাজ করা, ঠিক আছে? কম হোক বেশি হোক, সবাই কিন্তু কিনছে। এবং আমরা যদি বিভিন্ন কয়েনের প্রাইস দেখি, তাহলে কিন্তু এমন অনেক কয়েন আছে যেগুলো শুরুতে 0.01, 0.0001 ছিল এবং পরবর্তীতে $1, $3, $5 হয়ে গেছে। যারা ট্রেড করে ওনারা আরো ভালো বলতে পারবে। তো এটার পিছনে একটা মাত্র কারণ থাকে, ইউটিলিটি, কিংবা হচ্ছে অনেক বড় প্রজেক্ট, কিংবা হচ্ছে প্রমোশন। তো বাকি কাজগুলো তো টিম করতেছে। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রমোশন। এখন একটা বিষয় হচ্ছে, কোন ইনভেস্টর যদি আসে হুট করে, কিন্তু সে কয়েনের ভেতরকার বিষয়গুলো তো দেখবেই, এবং কয়েনটা আসলে মানে আমি একদম ভাষায় কথাগুলো বলি, কয়েনটা কতটা বিশ্বস্ত সেটাও দেখবে। এবং সে যখন আমাদের টেলিগ্রামটাতে ঢুকবে, আমি কোনো ইনভেস্টরের কথা বলতেছি, সে কিন্তু দেখবে যে কতটা অ্যাক্টিভ আমাদের কমিউনিটি কিংবা আমাদের গ্রুপগুলো কতটা অ্যাক্টিভ। তো যখন দেখবে যে আমাদের টেলিগ্রাম আসলে অনেক বেশি অ্যাক্টিভ, তখন সে বুঝবে যে হ্যাঁ, ঠিক আছে, এটা হয়তো একটা রিয়েল কয়েন, এটার অনেক রিয়েল ইউজার ফ্যান বেস আছে। কারণ আমাদের এখানে যেই আইডি গুলো থেকে কথা বলা হয়, মানে আপনাদের কথা বলতেছি, সেই আইডি গুলো কিন্তু রিয়েল, এবং রিয়েল আইডি আর ফেক আইডি আসলে কিছুটা হলেও বোঝা যায় টেলিগ্রামে। অন্তত যারা অনেক বেশি এগুলা নিয়ে কাজ করে ওনারা খুব ভালোভাবেই বুঝতে পারে যে কোনটা কোনটা রিয়েল না। তো আমি একটা রিকোয়েস্ট সবাইকে করবো, এই রিকোয়েস্ট আমি আগেও করছি, এখন আবারও করতেছি। সেটা হচ্ছে টেলিগ্রামে আপনারা একটা কনভারসেশন ক্রিয়েট করার ট্রাই করবেন। মানে ধরেন একজন ইউজার গিয়ে একটা প্রশ্ন করবেন পুশ নিয়ে, আরেকজন ইউজার গিয়ে সেটার উত্তর দিবেন এবং পুশ নিয়ে কথা বলবেন। মানে একটা, মানে অনেকটা আছে না ফেক কনভারসেশন, ওরকম একটা ফেক কনভারসেশন ক্রিয়েট করবেন একেবারে রিয়েল ভাবে। সেটা আপনি যে কোনো সাইটের হেল্প নিতে পারেন, মানে কোন একটা ইনফরমেশন আপনি জানেন, আপনি তাও গিয়ে ওই প্রশ্নটা করবেন। বাট একদম বারবার সেম কোয়েশ্চেন করলে আসলে ওইটা ফেক যে বোঝা যায়, তো সেটা করবেন না। মানে নিজেদের মধ্যে একটা কনভারসেশন ক্রিয়েট করার চেষ্টা করবেন। যেমন দুপুরে আমি, সাকিব, সাব্বির, আকিব ভাই, কিবরিয়া ভাই, তারপর সাগর ভাই, সিয়াম ভাই ছিল কিনা আমার মনে পড়তেছে না, আমরা কিন্তু কিছুক্ষণ কনভারসেশন করছি। ওই বিষয়গুলো কিন্তু আমরা জানি, কিন্তু আমরা তাও কনভারসেশন করছি যাতে আমাদের ওই কমিউনিটিটা কিংবা গ্রুপটা হচ্ছে অ্যাক্টিভ দেখায়, সে কারণে। তো পরবর্তীতে হয়তো আমরা টেলিগ্রামের অ্যাক্টিভিটিসটাকেও আমাদের টায়ারের জন্য ইনক্লুড করতে পারি, অর্থাৎ সুপার অ্যাক্টিভ লিস্টে থাকতে হলে টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে, এরকম নিয়ম হয়তো আমরা আনতে পারি। খুব একটা আলোচনা হয়নি, কিন্তু এটা আলোচনা হতে পারে। তো আমি আগে থেকে এটা আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই অবশ্যই টেলিগ্রামে সবাই কিছু কিছু সময় হলেও অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আমি নেক্সট উইকে অবশ্যই দেখবো যে কারা অ্যাক্টিভ ছিলেন। ধন্যবাদ সবাই, অনেকক্ষণ কথা বললাম আজকে। কেন, ঠিক আছে। কথা বলার জন্যই তো আমাদের আজকের এই বৃহস্পতিবার। সেই কথাই যদি না বলি তাহলে আবার কেমন হয় সবকিছু।
তো কথায় কথা হবে, কথায় অনেক কিছু তথ্য আদান-প্রদান হবে এবং সেই তথ্যগুলোই হচ্ছে সবার মাঝে ছড়িয়ে যাবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। সো ওয়েলকাম টু দ্য মেইন পয়েন্ট। এবার কিন্তু আমরা একদম আ ১ম সেগমেন্টের শেষের দিকে চলে এসেছি। তো আমরা ৩য় সেগমেন্টে যাব। ৩য় সেগমেন্টে হচ্ছে প্রমোশনাল সেগমেন্ট। এটা আপনারা ইতিমধ্যেই জানেন। তবে প্রমোশনাল সেগমেন্ট গুলোতে কিন্তু কিছু ভিন্নতা কিন্তু আসছে। যেমনটা একটু আগে আরিফ ভাই বলল যে অবশ্যই কিন্তু আজকে আপনারা হচ্ছে ট্রন আইডি লিংক আপ করবেন। আর আপনাদের হচ্ছে কিভাবে লিংক আপ করবেন সেই প্রসেসটাও কিন্তু শিখে দেওয়া আছে। টিউটোরিয়াল আকারে দেওয়া আছে। তো আমরা কিন্তু হচ্ছে আমাদের কমিউনিটির যে রুলস, ইউ গাইস অলমোস্ট নো যে 5000 পোস্ট অলমোস্ট থাকতে হবে। তাছাড়া আ কিন্তু পোস্ট কিন্তু নমিনেশনে আ যাবে না। কিউরেশন এর জন্য যাবে না। তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আরো একটা ব্যাপার সেটা হচ্ছে নতুন একটা উদ্যোগ শুরু হয়ে গেল। কে কতটুকু পুশ বার্ন করছেন সেটার উপর বার্ন করে কিন্তু ভোট পাবেন। এটাও কিন্তু একটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। আরো অনেক কিছু চলে আসবে। সো এই কারণে ইউটিলিটি অনেক আছে। আর ফিউচার আসলে সবকিছু আনপ্রেডিক্টেবল। তবে আমরা যদি সঠিক রোড ম্যাপে আগাইতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো কিছু আশা করা যায়। সো মার্কেট ভলাটাইল আ এটা থাকবে। আবার ভালোর দিকে যাবে এটাও স্বাভাবিক। আবার মন্থর হবে এটাও স্বাভাবিক। সব মানিয়ে মিক্সড করে জগা খিচুড়ি করা যাবে না। তবে সবকিছু মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মুখ্য বিষয়। আর যা করবেন নিজের বুদ্ধিতে আ চিন্তায় এবং ভাবনায় করবেন। ওয়েল দ্বিতীয়ত যে কথা সেটা হচ্ছে আমাদের বাংলা ব্লগে যারা গেস্ট ব্লগার হতে চাচ্ছেন বা নতুন সদস্য হিসাবে আসতে চাচ্ছেন, নতুন সদস্য এখন খুব একটা বেশি চোখে পড়ে না। কেননা হচ্ছে এখন ওই যে বললাম না সুযোগ কিন্তু অনেকটাই কমে গিয়েছে। কেননা হচ্ছে আ যেহেতু হচ্ছে এখানে ইনভেস্ট করে আসতে হচ্ছে। সো দ্যাটস ওয়াই একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু অ্যামাউন্ট বলতে হচ্ছে ডেলিগেশন এর যে ব্যাপারটা থাকে, এসপি ডেলিগেশন করতে হবে এই ব্যাপারটা যেহেতু আছে। সো তারপরেও যারা আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বলব যে অবশ্যই কিন্তু আমার বাংলা ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে। দেন আমাদের বাংলা উইটনেস কে কিন্তু ভোট দিতে হবে। দেন তারপরে কিন্তু হচ্ছে আ প্রক্সি আইডি সেট করতে হবে আরএমই। তারপরে এই ক্যাটেগরি গুলো যখন আপনার পূরণ হয়ে যাবে, দেন তখন কিন্তু আপনি কিন্তু পোস্ট করতে পারবেন এবং অবশ্যই কিন্তু আমাদের হচ্ছে এবিবি কিউরেশন এ আ মিনিমাম আ আগে ৩০০ ছিল। ৩০০, ৪০০, ৫০০ এবং সঙ্গে কিন্তু 5000 পুশ রাখতে হবে। সো এই যে হোল যে ব্যাপারটা এটা আসলে একটু সিস্টেমের মধ্যে চলে এসেছে। যার কারণে এখন গেস্ট ব্লগারও কম, নতুন ইউজারও কম। সো এটাই রিয়েলিটি। কেননা আসলে যখন সবকিছু উন্মুক্ত থাকে, তখন আসলে দেখা যায় যে সেই উন্মুক্তর যে বিষয়টা থাকে তখন ওটা অনেকটাই হচ্ছে মিসইউজ হয়ে যায়। তো এখন আমি মনে করি সেই জায়গা থেকে এখন অনেক কিছুই ভালো আছে এবং যারা চলে গিয়েছে হয়তো এর প্রাইস ডাউন যার কারণে হয়তো অ্যাক্টিভ নেই, তারাও কিন্তু আসবে। এটাও আমরা জানি। সবকিছু একটু স্বাভাবিক হলে আবার সবাই চলে আসবে। এটাও আমরা জানি। কারণ দীর্ঘ অনেকটা সময় ধরে তো এখানে আছি এবং দেখছি প্রতিনিয়ত সবকিছু। সো কে কিরকম আচরণ করছেন এটাই হচ্ছে দিন শেষে মুখ্য বিষয়। আরেকটা কথা বলব সেটা হচ্ছে আমাদের ২ টো ডেলিগেশন সার্ভিস প্রজেক্ট আছে। ১ম টা হচ্ছে হিরোইজম আর ২য় টা হচ্ছে এবিবি কিউরেশন। সো আমাদের আ কিছু নিয়ম হয়তো একটু চেঞ্জ হবে। কেননা হচ্ছে ওই যে ইউটিলিটির যে পুশের যে ইউটিলিটির ব্যাপারটা থাকে হয়তো আ সেই দিকটা দিয়ে হচ্ছে কাভার করা হবে। আরিফ ভাই এটার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছেন। আমরা ফুল ডাটা গুলো পেলেই আ হচ্ছে কার কতটুকু হচ্ছে আ মানে পুশ হোল্ড করা আছে, আ কে কতটুকু এসপি ডেলিগেশন করেছেন সেইভাবেই হচ্ছে একটু সাপোর্ট দেওয়া হবে। আর তবে একটা কথাই বলব আইডিয়াল এসপি ফেলে না রেখে চেষ্টা করবেন আমাদের প্রজেক্ট গুলোতে হচ্ছে ডেলিগেশন করার জন্য। কেননা যত বেশি ডেলিগেশন তত বেশি আর্নিং। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে
রবিবারের আড্ডা কিন্তু চলছে একদম দুর্বার গতিতে। আপনারা যারা এখনো হচ্ছে গেস্ট হিসেবে আসেননি, আমি অবশ্যই সিয়াম ভাইয়ের কাছে অনুরোধ করি প্রতিনিয়ত। সিয়াম ভাইও সে কথাগুলো রাখার চেষ্টা করে এবং প্রতিনিয়ত কাজগুলো করে। সেটা হচ্ছে যখন সিয়াম ভাই অ্যানাউন্সমেন্ট দেবে তখন আপনারা অবশ্যই সিয়াম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন রবিবারের আড্ডার জন্য। কেননা রবিবারের আড্ডায় গেস্ট হিসেবে আসলে আপনি যেমনটা লাভবান হবেন তেমনটা কিন্তু অডিয়েন্স যারা শ্রোতা হিসেবে থাকবে তারাও লাভবান হবে এবং আপনাদের আর্নিং টাই কিন্তু একটু বাড়বে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে মজার ব্যাপার সেটা হচ্ছে সবাই তো জানেন আ আ এবিভি ফান্ড করে আর্ন করছেন। আ এবং পাশাপাশি কিন্তু একটা চ্যানেলও আছে। সেই চ্যানেলে কোয়েশ্চেন ড্রপ করলে আপনাদের কোয়েশ্চেন যদি সিলেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ওই পোস্ট থেকে কিন্তু 10% কিন্তু বেনিফিশিয়ারি দেওয়া হয় আপনাদেরকে। আর আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের সঙ্গে থাকুন সক্রিয়ভাবে। আর এবিবি চ্যারিটির কিন্তু প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করে কিন্তু আমি অ্যানাউন্সমেন্ট দেই। আ চেষ্টা করবেন নিজ অবস্থান থেকে যে যতটুকু পারেন হচ্ছে আ ডোনেশন দিবেন। আর না হলে কোনো জোরাজুরি নাই। চাইলে পোস্টের মাধ্যমেও আপনারা বেনিফিশিয়ারি দিতে পারেন ঐদিন। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আ এবিবি ফান্ড এর কিন্তু একটা ফ্রি আ সুযোগ আছে। একটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে ডেলিগেশন সার্ভিস মানে ফ্রি ডেলিগেশন সার্ভিস। বিশেষ করে যারা নতুন যে সকল ইউজার আসে, আ দাদা ২ দিন আগে একটা পোস্ট করেছিল দেখেছেন? এক ইউজার হচ্ছে আর্থিক স্বল্পতার কারণে হচ্ছে সে এনগেজমেন্ট করতে পারছিল না। তাকে কিন্তু এই সুযোগটা কিন্তু গ্রহণ করে দেওয়া হয়েছে। আপনাদের যেকোনো সমস্যা আপনারা যখন তখন টিকিট কাটবেন উইথিন 24 আওয়ার আমরা কেউ না কেউ কিন্তু অবশ্যই টিকিট রেসপন্স করব এবং আপনার যে প্রবলেম সেটা কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর দিন শেষে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের কাজগুলোর সঙ্গে থাকুন। আমাদের প্রত্যেকটা আ যে বিষয়গুলো থাকে, প্রত্যেকটা যে ইনিশিয়েটিভ গুলো থাকে এগুলোর সঙ্গে থাকলে আপনারাই লাভবান হবেন। আপনাদের জন্যই কেননা হচ্ছে এই সুযোগগুলো তৈরি করে দেওয়া আছে। আর আরেকটা কথা, ওয়েল আপনাদের পোস্টগুলোকে কিন্তু যারা কোয়ালিটি পোস্টের কথা প্রতিনিয়ত বলা হয়, আপনাদের পোস্টগুলো প্রতি কেন একটু নজর দেওয়ার কথা বলা হয়? কেননা আপনারা যখন আ ভালোভাবে পোস্টগুলো করেন, সবাই ভালোভাবে পোস্টগুলো করেন। যখন একটু এক্সট্রা করে একটু কোয়ালিটি ফুল করার চেষ্টা করেন, একটু নজর দিয়ে করার চেষ্টা করেন, তখন সেই পোস্টগুলো যখন মনোনীত হয়, তখন কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের আর্নিংটাকে আরেকটু বৃদ্ধি করানোর জন্য কিন্তু সেটাকে কিন্তু ফিচার্ড পোস্টের আন্ডারে নিয়ে আসি এবং তখন কিন্তু সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান হয়ে যান। আর সাইফক্স লিগ তো জানেন যারা হচ্ছে মূলত আ সাইফক্স এর জন্য মনোনীত হন এভরি মন্ডে টু সানডে তাদেরকে কিন্তু এই দিনের মধ্যেই কিন্তু সাইফক্স থেকে কিন্তু সাপোর্ট দেওয়া হয়ে থাকে। তো এই ছিল মূলত ওভারঅল কথা। আশা করা যায় আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। কারোই কোনো তেমন অসুবিধা হয়নি। সো এবার চলে যাবো আমাদের সকলের প্রিয় আমাদের প্রতিষ্ঠাতার কাছে। দাদার কাছ থেকে কিছু কথা শুনবো এবং থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা। আমি চেষ্টা করছি আরকি। সো দাদার সঙ্গে একটু কথা বলব। দাদা এই সময়টা আপনার। হুম, কেমন আগে আছেন? বেস্ট ব্লগারটা বলি। কেমন আছেন দাদা? আগে এটা শুনি। আছি মোটামুটি আছি, একটু সর্দি হয়েছে। সব ঠিক আছে। বাবু ২ টাই? সপ্তাহে হ্যাঁ? টুনকু এবং টিনটিন। না ঠিক আছে সবকিছু ওকে আছে। হ্যাঁ, বেস্ট ব্লগারটা আমি এখনো পাইনি যেহেতু স্বাগতা দিল্লিতে আছে তো। কবে দেবে তা জানি না। বেস্ট ব্লগারটা বলতে পারছি না। ফাউন্ডার্স চয়েসটা আমি বলতে পারবো বিজয় ওয়ান। হ্যাঁ, আর বেস্ট ব্লগারটা আপাতত পেন্ডিং থাক। ওটা এখন বলা যা সম্ভব হচ্ছে না। আর শারদীয়া কন্টেস্টটা আমি একটু হোল্ড রাখতে চাচ্ছি। কারণ শারদীয়া কন্টেস্টের একটু মিশ্র প্রতিক্রিয়া আছে আমার। কথা হলো অনেকেই খুব ভালো পোস্ট করেছে, কেউ খুব ভালো লিখেছে, কেউ ভালো ফটোগ্রাফি করেছে, কিন্তু কেউ পুরোপুরি নিয়ম মানেনি।
কন্টেস্টের নিয়ম 100% কেউ মানেনি। এই কারণে একটু মানে আমি জাস্ট একটু হোল্ড রাখতে চাচ্ছি। তবে কোয়ালিটি যে কয়জন মাত্র হাতে গোনা কয়েকজন অংশগ্রহণ করেছে সবারই কোয়ালিটি এক্সেলেন্ট। গ্রিন 015, নিলয় মজুমদার, আশিক 333, কৌশিক চক 123, নীলম সামন্ত, এই আর হলো রঙ্গিন, এই কজন পার্টিসিপেট করেছে। এরা প্রত্যেকেই কোয়ালিটি ফুল ফটোগ্রাফি এবং কোয়ালিটি ফুল কন্টেন্ট রাইটিং এর জন্য মানে মনোনীত হয়েছে আসলে। এই কারণে মানে প্রাইসটা যেহেতু মাত্র 3 জনের ছিল, সেক্ষেত্রে একটু কিছু চেঞ্জ আনতে পারি, হয়তো প্রাইস পুল কিছুটা বাড়াতে পারি। কারণ আমি কাকে ছেড়ে কাকে মনোনীত করব প্রাইজের জন্য, এটা একটা প্রবলেম দেখা দিয়েছে। আর একটা সমস্যা হলো পুরোপুরি নিয়ম কেউ মানেনি। একদম যে কজন পার্টিসিপেট করেছে কেউই পুরোপুরি নিয়ম মানেনি। কেউ একটু হলেও একটু অনিয়ম করেছে, কেউ একটু অন্যরকম করেছে, যেটা একটু সমস্যা হয়েছে। কিন্তু মেইন কথা হলো যে প্রতিযোগিতা আসলে খুবই হাড্ডাহাড্ডি। মানে আমি কাকে ছেড়ে কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবো এটা আমি ডিটারমাইন করতে পারছি না। এজন্য আমি 1 উইক টাইম নিলাম, অর্থাৎ নেক্সট হ্যাং আউটে এই প্রাইস ফুল হয়তো কিছুটা বাড়ানো হবে, নতুন করে মানে আমি বিচার করব, করে তারপরে অ্যানাউন্সমেন্ট দেব। এটা গেল কন্টেস্ট। দ্বিতীয় কথা হলো পুশ বার্নিং। আচ্ছা, বার্নিং নিয়ে আমি কিছু আর দুটো ভিডিও দেবো এখানে। বার্নিংটা কি জিনিস আসলে? বার্নিং হলো ট্রনের এমন একটা ওয়ালেটে কিছু পুশ পাঠানো হলো যে পুশটা বার্ন হয়ে যাবে, মানে একদম পুরোপুরি সার্কুলেশন থেকে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ওই পুশ আর কেউ ইউজ করতে পারবে না। এখন কথা হলো আমি যে ওয়ালেট অ্যাড্রেসটা দেবো, সে ওয়ালেটটা আমি খুলেছি, তাহলে প্রাইভেট কিটা আমার কাছে আছে। তাহলে প্রশ্ন উঠতে পারে যে আমি প্রাইভেট কি যেহেতু আমার কাছে আছে, তাহলে সবাই এখানে বার্ন করলো, কয়েক কোটি পুশ বার্নের জন্য দিল, কিন্তু আমি পরে সেটা নিজে সেল দিলাম মার্কেটে। এটা যদি হয়, এই জন্য আমি খুব মানে বিচক্ষণতার সাথে এই ওয়ালেটটা ক্রিয়েট করেছি। কারণ ট্রন এমন একটা সিস্টেম যেখানে কোনো বার্নিং ওয়ালেট ক্রিয়েট করা অসম্ভব। ট্রনের ইকোসিস্টেমে অসম্ভব না। বিটকয়েনে সম্ভব, কারণ বিটকয়েনে যে কোনো একটা ইনভ্যালিড অ্যাড্রেসে পাঠালে যাতে কোনো প্রাইভেট কি হয় না, এমন একটা, যেমন 1 দিয়ে পরে 15টা শূন্য 1, একটা বিটকয়েন অ্যাড্রেস হয়, যে অ্যাড্রেসের আসলে প্রাইভেট কি আদৌ সম্ভব না। সেরকম অ্যাড্রেসে পাঠালে সেটা বান হয়ে গেল। কিন্তু ট্রন হলো কি অ্যাক্টিভেটেড করা লাগে, অর্থাৎ একটা ট্রন মাস্ট একটা প্রাইভেট কি তার সাথে পেয়ারে না থাকলে কোনো অ্যাড্রেস ভ্যালিড হবে না। কারণ সেই অ্যাড্রেসে কেউ পুশ পাঠাতে পারবে না বা ট্রন পাঠাতে পারবে না, কিছুই পাঠাতে পারবে না, ইনভ্যালিড অ্যাড্রেস হয়ে যাবে। কোনো ইনভ্যালিড অ্যাড্রেসে কোনো TRC-20 টোকেন পাঠানো যায় না। অর্থাৎ ট্রন ইকোসিস্টেমে একটা অ্যাড্রেসের মাস্ট একটা প্রাইভেট কি থাকবে। তাহলে কি হলো, আমার কাছে প্রাইভেট কি আছে, তাহলে আমি যে কোনো সময় আমি বার্ন করা অ্যামাউন্ট গুলো আমি কিন্তু মার্কেটে সেল দিতে পারি বা আমার নিজের ওয়ালেট ট্রান্সফার করতে পারি। আবার এমন হতে পারে কোনো হ্যাকার প্রাইভেট কি পেয়ে গেল, সে হ্যাক করে সব টাকাটা তুলে নিল। এইটা রোধ করার জন্য কি করতে হবে, এর জন্য আমি দুটো সিস্টেম অ্যাপ্লাই করেছি। একটা হলো ট্রন তারা নিজেরা অ্যানাউন্স করে একটা অ্যাড্রেসকে ব্ল্যাক হোল অ্যাড্রেস হিসেবে তৈরি করেছে। ট্রনের মানে ট্রন ফাউন্ডেশন, ট্রন ফাউন্ডেশন তাদের একটা ওয়ালেটকে ব্ল্যাক হোল অ্যাড্রেস করেছে। সেই অ্যাড্রেস যদি কেউ পাঠায় সেটা বার্ন হিসেবে ধরা হবে, কারণ সেখানে প্রায় 5 কোটি না 50 কোটি এরকম কত ডলারের সমান বিভিন্ন টোকেন আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটাও কি আমরা থার্ড পার্টিতে রিলাই করা। আবার আমরা যেহেতু ট্রনের সিস্টেমে কাজ করি, ট্রন ফাউন্ডেশনকে আমাদের বিশ্বাস করতেই হবে, কিন্তু সেটা আমি চাচ্ছিলাম একদম পুষের নিজস্ব একটা বার্ন ওয়ালেট ক্রিয়েট করার। সেজন্য আমি কি করেছি, আগে মুখে বলি তারপরে ভিডিও দেখাচ্ছি, ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন। একটা নর্মাল অ্যাড্রেস খুলেছি, প্রাইভেট কি ছিল আমার কাছে, সেই প্রাইভেট কি দিয়ে আমি কি করেছি, ফার্স্টে TRC-20 ট্রান্সফারের পারমিশনটা রিমুভ করে দিয়েছি। পারমিশন সেটিংস এ গিয়ে এটা করা যায় যে কোনো অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেস থেকে TRC-20 কোনো টোকেন ট্রান্সফার করা যাবে না, শুধু রিসিভ করা যাবে। এইবার কথা হলো, যেহেতু আমার কাছে প্রাইভেট কি আছে, তাহলে আমি চাইলে যে কোনো সময় আবার পারমিশন সেটিংস এ গিয়ে আবার TRC-20 টোকেনকে ট্রান্সফারের পারমিশন সেট করতে পারবো। তাহলে এর বাধাটা কি করে টপকাবো, এটা সমাধান আছে। আমি এবার করলাম কি, আমি TRC-20 টোকেন পারমিশন সেটিংটা ওমিট করে দিয়ে আমি সরাসরি ওনার অ্যাড্রেসটাই চেঞ্জ করে দিলাম। অর্থাৎ এই ওয়ালেটের ওনার অ্যাড্রেসটা আমি সেট করলাম ট্রন ফাউন্ডেশনের ব্ল্যাক হোল অ্যাড্রেস।
ট্রন ফাউন্ডেশন ব্ল্যাক হোল অ্যাড্রেসটার কোনো প্রাইভেট কি নেই, অ্যানাউন্সমেন্ট করেছে যে আমাদের কোনো প্রাইভেট কি আমরা ডিস্ট্রয় করে ফেলেছি। তাহলে কি হবে, যেহেতু ওনার অ্যাড্রেস এই আমাদের পুশের বার্ন অ্যাড্রেসের ওনার অ্যাড্রেসটা এখন চেঞ্জ হয়ে আমাদের ট্রন ফাউন্ডেশনের ব্ল্যাক হোল অ্যাড্রেসের ওনার হয়ে গেছে। এখন কোন অবস্থাতে হাজার চেষ্টা করেও ইভেন ট্রনের যদি সব ইঞ্জিনিয়ারকে ডাকা হয় তাও এই ওয়ালেটের পারমিশন আর সেট করতে পারবে না, অর্থাৎ পারমিশন সেটিংস ফরএভার ডিসেবলড হয়ে গেল। কারণ পারমিশন সেট করতে গেলে ট্রন ফাউন্ডেশনের ব্ল্যাক হোল অ্যাড্রেসের প্রাইভেট কি লাগবে, যেটা নেই। সেই কারণে এই অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা একটা ব্ল্যাক হোল অ্যাড্রেসে পরিণত হলো। আমি দুটো ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও, আপনারা দেখতে পারবেন লেখাটা। ফার্স্ট ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং, হ্যাঁ ফার্স্ট ভিডিওটা পুশ সেন্ড করতে গেলে কি এরর দেখায় সেটা দেখুন। আমার কাছে প্রাইভেট কি আছে, আমি এখনো প্রাইভেট কি ডিস্ট্রয় করিনি। তো ধরুন আমার কাছে প্রাইভেট কি আছে, তাহলে প্রাইভেট কি থাকা সত্ত্বেও আমি পুশ সেন্ড করতে পারছি না। দেখুন এই ভিডিওটা দিয়েছি আমি জেনারেল চ্যাটে, এই ভিডিওটা দিয়েছি। ভিডিওটা আপনারা রান করুন, রান করলে বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখুন, ইনসাফিসিয়েন্ট পারমিশন, ইনসাফিসিয়েন্ট অর্থাৎ পারমিশন নেই, আমার পুশ সেন্ড করার পারমিশন নেই, অথচ আমার কাছে প্রাইভেট কি আছে। এবার দ্বিতীয় ভিডিওটা দেখাবো, সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে পারমিশন সেটিংস করার পারমিশন আছে কিনা আমার, সেটা একটা ভিডিও দিচ্ছি। এটা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জ যে পুশের জন্য আলাদা বার্ন ওয়ালেট ক্রিয়েট করা, কারণ এটা ট্রনে সম্ভব না। এই জন্য সানডক থেকে শুরু করে বড় বড় কয়েনগুলো সব ট্রন ফাউন্ডেশনের ব্ল্যাক হোল অ্যাড্রেস ইউজ করে, কিন্তু আমাদের একটা স্পেশাল অ্যাড্রেস। দুটোর কাজই একই, ফাংশন একই, দুটোই আসল ব্ল্যাক হোল অ্যাড্রেস, কোনোটাতেই কোনো সম্ভব না। দেখুন এই পরের স্ক্রিন রেকর্ডিংটা দেখুন, আমি একটু চালিয়ে একটু বুঝিয়ে দিই। এখানে প্রথমে আমরা tronscan.org তে ঢুকলাম। এখানে দেখুন আমার লগ ইন করা আছে বার্ন ওয়ালেটে, এই যে এই অ্যাড্রেসটা বার্ন ওয়ালেট, কপি করে পেস্ট করলাম। এবার দেখুন, দ্য কারেন্ট অ্যাকাউন্ট ইজ ওনার পারমিশন ইজ অথরাইজ টু অ্যাড্রেস, দেখুন লেখা এখানে আছে। এই অ্যাড্রেসে ক্লিক করলাম, এই খুলে গেল। এখন দেখুন যে আমাদের বার্ন ওয়ালেটের ওনার অ্যাড্রেস যেটা সেট করা আছে সেটা দেখুন। দেখুন মাল্টিসেন অ্যাড্রেস, দেখুন ব্ল্যাক হোল, এই অ্যাড্রেসটা ব্ল্যাক হোল অ্যাড্রেস উইদাউট প্রাইভেট কি লেখাই আছে। টোকেন বার্নের জন্য এই অ্যাড্রেসটা ইউজ করা হয়। এইবার দেখুন পারমিশন সেটিংসে যাব আমরা। পারমিশনে গেলাম। এবার দেখুন পারমিশন সেটিংস, দেখুন আমার করতে দেবে না। দেখুন কারেন্ট কানেক্টেড ওয়ালেট হ্যাজ নো পারমিশন টু এডিট দিস সেটিংস, অর্থাৎ আমার যে বার্ন ওয়ালেট তার প্রাইভেট কি দিয়ে আমি কোনো পারমিশন সেটিংস করতে পারবো না। এবার দেখুন অ্যাক্টিভ পারমিশনে কি কি আমাকে করতে দেবে, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ট্রান্সফার ট্রন, কিন্তু ট্রান্সফার টিআরসি 20 টোকেন করতে দেবে না। আর একটু ব্যাকে চালালে দেখা যাচ্ছে। আপডেট অ্যাকাউন্ট নেম, ট্রান্সফার টু ডিআরএক্স আর অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এই তিনটে পারমিশন আছে আমার কাছে, আর কোনো পারমিশন নেই। এটা হলো বার্ন ওয়ালেট, যেটা এটাই ছিল একমাত্র ইউনিক বার্ন ওয়ালেট ক্রিয়েট করলাম আমি ট্রনের, কারণ এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, এটা অসম্ভব। ডিরেক্ট ট্রন ফাউন্ডেশনের ব্ল্যাক হোল অ্যাড্রেসে পাঠানো যায়, কিন্তু স্পেসিফিক তৈরি করা অসম্ভব, কারণ প্রাইভেট কি থাকবেই। এখন প্রাইভেট কি আছে কিন্তু কিছুই করা যাবে না। ট্রন শুধু ট্রান্সফার করতে পারবো যদি চাইলে, আমি যদি ট্রন ফাটাই অ্যাড্রেসে, আমি যদি চাই আমি ট্রান্সফার করতে পারবো, কিন্তু কোনো টিআরসি টোকেন 20 টোকেন পারবো না। টিআরএক্সটা আমি পারমিশন সেটিংস অন রেখেছি, কারণ ভুল ক্রমে যদি কেউ ট্রান পাঠায় আমি তাকে রিফান্ড করতে পারি যাতে, এই জন্য।
অর্থাৎ ট্রন বার্ন করার জন্য আমরা তো এই অ্যাড্রেসটা খুলিনি, এটা শুধুমাত্র পুশ বার্ন করার জন্য খুলেছি। তো ধরুন কেউ 10,000 পুশ পাঠাতে গিয়ে 10,000 ভুল করে 10,000 ট্রন পাঠিয়ে দিল, এটা বড় অ্যামাউন্ট, সেটা যাতে আমি রিফান্ড করতে পারি এজন্য ট্রান্সফার টিআরএক্স আমার পারমিশনটা রেখে দিয়েছি। তবে এই প্রাইভেট কির কিন্তু কোনো ব্যাকআপ রাখিনি আমি, অর্থাৎ আমি আমাদের ল্যাপটপ চেঞ্জ করি বা ব্রাউজার রিমুভ করে দিই তাহলে কিন্তু গেল কারণ এই ওয়ালেটে প্রাইভেট কি কোথাও ব্যাকআপ নেই আমার, এই ব্রাউজারে শুধু আছে। এটা হলো একটা টাফেস্ট ওয়ার্ক ছিল এটা করার, পারমিশন সেটিংস থেকে এটা করে নিয়েছি আমি। এটা এখন সত্যিকারের একটা ব্ল্যাক হোল অ্যাড্রেস, এখানে পাঠালে যা পাঠাবেন সেটা সার্কুলেশন থেকে আউট হয়ে যাবে, অর্থাৎ সেই কয়েন আর কখনো ইউজ হবে না, মার্কেটে আর ফিরে আসবে না, অর্থাৎ সোজা কথায় সাপ্লাই কমিয়ে দেওয়া, টোটাল সাপ্লাই থেকে ডিক্রিজ করে দেওয়া। আর একটা কথা বলবো, প্রাইস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রচুর ইনভেস্টর ঢুকেছিল, তো টোটাল সার্কুলেশন আমি পরিচিত সার্কুলেশন আমি পেয়েছি 40 কোটির মতো, তাহলে প্রায় 60 কোটি হলো বাইরের ইনভেস্টর, 60 কোটি ট্রন মানে পুশ হোল্ড করছে বাইরের লোক, তারা মার্কেটে তো সেল দেবেই এখন। আর আমাদের ইনসাইড কিছু ছিল আপনারা জানেন, আমি বলেছি বারবার, আমাদের মডারেটর রূপক যে প্রায় 5 কোটি মতো পুশ হোল্ড করতো, সে সব সেল করে দিয়েছে। এখনো অনেক কিছু আছে, 50 লাখ 40 লাখের মতো আছে, বাদ বাকি সব সেল করে দিয়েছে, মার্কেট হেভি ডাম্প করে দিয়েছে, কারণ 5 কোটি মানে 5%, টোটাল সাপ্লাই 5%। ধরুন বিটকয়েন এখন আছে, বিটকয়েনের যা আছে তার যদি 5% সেল হয়, তা বিটকয়েনের 50% প্রাইস পড়ে যাবে এখন। নিয়মই হলো একটা যে কোনো একটা কয়েন, ক্রিপ্টো কয়েন, তার 4% 5% যদি একদিনে সেল হয় তাহলে সেটা খুব দ্রুত পড়ে পতন হয়। আর সে তো একা না, শুধু আরো অনেকেই সেল করেছে এর সাথে। তা আমাদের ডেটা রিপোর্ট অনুযায়ী প্রায় 25 কোটির মতো সেল হয়েছে, হেভি সেল লাস্ট 1 মাসে। তো 25 কোটি মানে প্রায় সাপ্লাই 25% সেল হয়েছে খুব দ্রুত, যার জন্য অনেকটাই পড়ে গেছে, আসলে অল টাইম হাই থেকে 50% ড্রপ করেছে। এখন অন্য কয়েনের সাথে তুলনা করলে দেখতে পারবেন তাদের আরো বেশি পড়েছে, যেমন ডক্স কয়েন, হ্যামস্টার কমব্যাট কয়েন, তারপরে আছে আমাদের সানডগ যেটা নাম্বার 1, 75 থেকে 80% ফল করেছে অল টাইম হাই থেকে। সেই অনুযায়ী পুশের অল টাইম হাই থেকে খুব বেশি ড্রপ করেনি, 50% এর মতো ড্রপ করেছে। তা আর একটা কথা হলো যে সবকিছু পৃথিবীতে জীবনে সবকিছু টাকাটাই গুরুত্বপূর্ণ না, এটা ঠিক যে অর্থের খুব দরকার আছে আমাদের, অর্থ ছাড়া আমরা, আমি একদিন অনেক আগে একটা আর্টিকেল লিখেছিলাম যে অর্থহীন মানুষ বন্ধুহীন, আত্মহীন, সবকিছুই তার কাছে নেই, যার কাছে অর্থ নেই তার কাছে কিছুই নেই, তার জীবনটারই কোনো অর্থ নেই। কিন্তু আবার এও না যে তাই বলে অর্থের গোলামি করাটাও ঠিক না, অর্থ ছাড়া আমরা আমাদের চলবে না, অর্থ ছাড়া আমাদের বাবা মাও আমাদের দেখতে পারবে না, এটা একদম সঠিক কথা। আপনার কাছে টাকা না থাকলে আপনার বাবা মাও আপনাকে সেভাবে সেই চোখে দেখবে না, জীবনে এরকমই একটা ব্যাপার। কিন্তু তাই বলে অর্থ যে কোনো ভাবে রোজগার করাটাও সত্যি কথা না, মানে এটা যে করবে সে বিবেক শূন্য ব্যাপার হবে। যে কোনো ক্রিপ্টো প্রজেক্ট, তার ফাউন্ডার থেকে শুরু করে টিম মেম্বার প্লাস আর্লি ইনভেস্টর, তাদের ফান্ডটাকে ভেস্টিং পিরিয়ডে লক করা হয়। এটা আমি করিনি কখনো, কারণ আমি এটা ফেয়ার লঞ্চ প্রজেক্ট হিসেবে রান করেছিলাম। আমার কাছে অপরচুনিটি আসছিল, আমি কয়েন লঞ্চ করে 99% বাই করে নিতে পারতাম, তাহলে আমি যে প্রাইসে তুলতাম সেই প্রাইসে কিন্তু লক হয়ে যেত, অর্থাৎ পুশের আর দাম পড়তো না। আমি যদি 1 সেন্টে তুলে দিতাম, কারণ বাকি 1% দিয়ে মার্কেট ডাউন করা যেত না, কিন্তু আমি করিনি, আমি সুযোগ দিয়েছি। আমি দেখেছি কালকেও যে সেলটা হলো 50 লাখ, 50 লাখ পুশ মনে সেল হয়েছে, সে মাত্র 500 ট্রন খরচ করে কিনেছিল। তাই এখন যারা বেরিয়ে গেছে, কত 7-8 10 কোটি রুপির সমান মনে হয়, বা তার বেশি হবে, এই টাকা তার এগেনস্ট ইনভেস্ট হচ্ছে বড় জোর 5,000 থেকে 6,000 টাকা, মানে 5,000-6,000 টাকা ইনভেস্ট করে ভারতীয় মুদ্রায় প্রায় 10-12 কোটি টাকা নিয়ে গেছে। এর একটা বড় মার্কেটে ইফেক্ট পড়বেই, কিন্তু এ নিয়ে আমি বেশি একটা ভাবি তো না, আমি বারবার বলি না প্রাইস নিয়ে ভাবার কিছু নেই, কারণ অতীতে যত প্রজেক্ট গুলো দেখেছি এরকমই তাদের বিহেভিয়ারটাও এরকম, অর্থাৎ অনেকটা লঞ্চ করার সাথে অনেকটা উপরে উঠে যায়, তারপরে মারাত্মক আকারে ডাম্পিং হয়, কারণ যারা একদম আর্লি ইনভেস্টর তারা খুবই কম অ্যামাউন্টে ঢুকে খুব বড় অ্যামাউন্টে বেরিয়ে যায়, এটা হয়, এটা ন্যাচারাল মার্কেটের। তারপরে যখন আবার যে অপরচুনিটিটা ক্রিয়েট হয়,
মানে একটা ফ্লোর প্রাইসে নেমে যায়, তখন আবার আরেকটা গ্রুপ ঢোকে, তখন মার্কেট আবার আপ হয়। এই একই সিস্টেম কিন্তু বিটকয়েনের বেলায় প্রযোজ্য। বিটকয়েনও গত বছর $12,000 নেমেছিল, সেখান থেকে এখন 75-76,000 উঠেছে। তো যে কোনো কয়েন 95% 97% প্রাইস ফল হতে পারে, আবার উঠে। আমি পুশটাকে বানাতে চাচ্ছি নট ফর পাম্পিং অ্যান্ড ডাম্পিং কয়েন, তাহলে আমার এই জিনিসটা ব্যর্থ হয়ে যাবে, আমি যেটা চেয়েছিলাম। এজন্য আমি চাচ্ছি যে পুশটা আপনি হোল্ড করে আর্ন করবেন। ধরুন আপনি 1 কোটি পুশ আছে, 1 কোটি পুশ সেল দিয়ে আপনার প্রফিট করার কোনো দরকার নেই। 1 কোটি পুশ হোল্ড করে আপনি ইনকাম করতে পারবেন। সেই অপরচুনিটির জন্যই আমি, আরিফ ভাই, মাহির ভাই সহ আমাদের টিম মেম্বার আমরা কাজ করে যাচ্ছি অবিরত। আমরা স্টিমকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি যে স্টিমের ইনকামটা আপনি পুশ হোল্ড করে করতে পারবেন। মানে একটা সহজ এক্সাম্পল দিই, আপনি ডেলি $2 করে ইনকাম করেন পুশের একটা এই স্টিমের পোস্ট থেকে। আপনি চাইলে পোস্টটা বুস্ট করতে পারবেন। কি দিয়ে বুস্ট করতে পারবেন? আপনার পুশ লকিং দিয়ে, আপনার পুশ স্টেকিং দিয়ে আপনি বুস্ট করতে পারবেন। আপনি পুশ 1 মাসের জন্য লক করলেন, আপনি সেই পোস্টে $2 জায়গায় $5 করতে পারবেন। তার মানে কি আপনার পুশটা আপনি ইউজ করতে থাকলেন। এসপি স্টিম পাওয়ার যেটাকে আমরা ইউটিলাইজ করি, করে আমাদের প্রফিট পার্সেন্টেজটা বাড়াই। এরকম আপনি আপনার পুশকে সেল না দিয়ে আপনার পুশকে ইউজ করে আপনি কিন্তু পার ডে ইনকাম করতে পারেন। অর্থাৎ পুশকে আমরা পাওয়ার হিসেবে ইউজ করব, পুশকে বুস্ট এবং আরেকটা সিস্টেম থাকে বার্ন করে, অর্থাৎ পুশ বার্ন করে যে এনার্জি পাবেন সেই এনার্জি দিয়ে আপনি পোস্ট বুস্ট করতে পারবেন, স্টিমিট পোস্ট। এরকম কিছু সিস্টেম আনা হচ্ছে। আর প্লাস কিছু গেমিং এর একটা বেশ সুযোগ আছে, অপরচুনিটি আছে। গেম খেলে রিয়েল মানি আর্ন করতে পারেন, অর্থাৎ গেম থেকেই আপনার রিয়েল পুশ ইনকাম করতে পারবেন, সেটাও আপনি সেল দিতে পারেন। তার জন্য আপনার পুশ স্টেকিং থাকা লাগবে। এরকম কিছু ব্যাপার, অর্থাৎ পুশটাকে আমরা নট এ মিম কয়েন হিসাবে আমরা আর রাখতে চাচ্ছি না, কারণ মিম কয়েনের আসলে কোনো ভবিষ্যৎ নেই। প্রতিটা মিম কয়েনই অনেকটা উপরে ওঠে এবং প্রতিটা মিম কয়েন অনেকটা পড়ে যায়। তা যদি মিম কয়েন থেকে আমরা বেরিয়ে ইউটিলিটি টোকেন ক্রিয়েট করতে পারি, সেক্ষেত্রে আমাদের মার্কেটে টিকে থাকা বছরের পর বছর সম্ভব। সেই কারণে আমরা ডিসিশন নিয়েছি কোর টিম যে আমরা মিম থেকে বেরিয়ে আসবো, এটাকে ইউটিলাইজ করার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করব, যাতে এটা ইউটিলিটি টোকেন হিসেবে প্রতিষ্ঠা পায় আসলে। আর এই মুহূর্তে তো জানেন যে বিটমার্ট থেকে শুরু করে মোটামুটি 5টা মানে ডিএক্স সহ 5টা এক্সচেঞ্জে লিস্টেড আছে। আর একটা ইসের সাথে আমাদের কোম্পানির সাথে আমাদের চুক্তিবদ্ধ হয়েছি, সেই কোম্পানিটা হলো ক্লেভার ওয়ালেট। খুব 2-1 দিনের মধ্যে মনে হয় খুব সম্ভবত লিস্টেড হবে পুশ। এখানে আপনি প্রায় 400 ক্রিপ্টোকারেন্সি দিয়ে সঙ্গে সঙ্গে পুশ বেচা কেনা করতে পারবেন, উইথ বিটকয়েন, লিথেরিয়াম, লাইট কয়েন, শিবা ইনু, ডস কয়েন টয়েন যা আছে আর কি, ইউএসডিটি, এসব দিয়ে সরাসরি পুশ বাই সেল করতে পারবেন। আর একটা অপরচুনিটি আনবো ওটিসি, ওভার দ্য কাউন্টার ডিল। এর স্ক্রিপ্ট আরিফ ভাইকে দেওয়া হয়েছে, এটা হয়তো অ্যানোনিমাসলি চালানো হবে। এখানে হলো কি যে মার্কেটে ডাম্প না করে, ধরুন আপনার এখন 50 লক্ষ পুশ আছে যেটা আপনি সেল দিতে চান, তো মার্কেটে সেল দিলে মার্কেট দ্রুত পড়ে যাবে। আবার আরেকজন বায়ার আছে, তার এখন 20 লক্ষ পুশ দরকার, কিন্তু সে বাই করতে ভয় পাচ্ছে, বাই করলে মার্কেটের দাম কত বেড়েই যাবে, কিন্তু একবারে তো কিনতে পারবে না, একটা পয়েন্টে কিনতে পারবে না। 1 লাখ কেনার পরে নেক্সট একটা প্রাইস সেগমেন্ট আসবে, সেটা ক্রস করে আরেকটা, মানে 20 লাখ কিনতে কিনতে দাম অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ 20 লাখ পুশ যে টাকায় কিনতে চাইবে তার থেকে হয়তো 15% বা 20% বেশি টাকা লেগে যাবে। দুইজন মিউচুয়ালি এগ্রিড হলো যে তাহলে তোমার ডলারটা আমাকে দাও বা তোমার স্ট্রিম আমাকে দাও, আর তুমি আমার পুশটা নাও। এটা বলে ওটিসি, ওভার দ্য কাউন্টার ট্রেড। এক্ষেত্রে মার্কেটে কোনো প্রাইস ইম্প্যাক্ট পড়ে না, অর্থাৎ মার্কেট যেমন সেরকম থেকে যায়। মার্কেটের যে মার্কেট প্রাইস যেটা বলে সেই প্রাইসে বাই সেলটা হয়। হ্যাঁ, এখানে বেশ কিছু ওটিসি ট্রেড হয়েছে আমি জানি, আমাদের পুশে কোটির উপরে হয়েছে। তা এটা কি হলো, এতে মার্কেটে কোনো ইম্প্যাক্টটা পড়লো না। এটাই আমরা পাবলিকলি আনতে চাচ্ছি। এটা একটা বড় অপরচুনিটি হবে অনেকের, যাদের টাকার দরকার আছে তারা পুশ সেল করতে পারবে, যারা কম টাকায় কিনতে চাইবে তারা পুশ বাই করতে পারবে, এবং মার্কেটে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আর তার জন্য একটা সিকিউরড সিস্টেম থাকা লাগবে, অর্থাৎ এসক্রো একটা সিস্টেম থাকা লাগবে। কারণ আমি যে পুশটা দেবো সেটা ভাই তোমাকে দিলাম, তুমি তো পুশ নিয়ে বেগে যেতে পারো, বা তোমাকে আগের থেকে ডলার দিলাম বা স্টিম দিলাম, তুমি আগের থেকে বেগে যেতে পারো। এটা যাতে না হয় তার জন্য একটা থার্ড পার্টি থাকে, যাদের বলে এসক্রো অ্যামাউন্ট, এসক্রো এই সার্ভিস। তারা একজনের কাছ থেকে একটা অ্যামাউন্ট নেবে, ধরুন পুশটা নিয়ে এসে রেখে দিল, এইবার সে স্টিম বা ডলার পাঠালো, সে বলবে আমি পেয়েছি,
দেন সে তখন পুশটাকে ট্রান্সফার করবে তার আরেকজনের কাছে। স্ক্রিপ্ট রেডি আছে আমাদের, এখন কিছু কাজ চলছে। আর একটা গেম তো টেলিগ্রাম গেম, ওটা 90% কাজ শেষ। জাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হলো ওয়ালেট কানেকশন, অর্থাৎ ট্রন ওয়ালেটের সাথে কানেকশনটা বাকি আছে। সেটা করতে পারলেই ডিরেক্টলি পুশ, ডিপোজিট, উইথড্রল এগুলো করা যাবে। ওই গেমটা একটা এয়ার ড্রপের মতো কাজ করে, অর্থাৎ গেমিং পয়েন্ট আপনি রিডেম্পশন করে একটা এয়ার ড্রপের মতো পাবেন পুশের। আপাতত এগুলো ছিল আপডেট পুশ নিয়ে। আমি আপনাদের কাউকে তো আমার মনে পড়ে না কখনো কাউকে ইনভেস্ট করতে বলিনি, কিন্তু পুষে কখনোই বলিনি, কখনো বলছি না। তবে হ্যাঁ, 5,000 করে পুশ লাগবে, এটা ম্যান্ডেটরি, এটা সবার ওয়ালেটে থাকবে। এবং আরিফ ভাই যে পদ্ধতিতে বললেন যে ওয়ালেট ইন্টিগ্রেশন করা, কানেকশন করা, ইন্টিগ্রেশন না কানেকশন করা ইসের সাথে, ট্রন ওয়ালেটের সাথে আপনি স্টিম ওয়ালেট সবাই করে ফেলবেন, তা না হলে তো আমরা চেক করতে পারবো না। যেহেতু আমার কাছে একটা ডেটাবেজ আছে এখন, পুরোনো ডেটাবেজ, যেটা দিয়ে আমি সহজে সার্চ করে ধরতে পারি যে কার কোন ট্রন কোন এস্টিমেট ওয়ালেটের সাথে কানেক্টেড ছিল। তারপরেও আপনারা এই লিঙ্কটা করে ফেলবেন, তা না হলে ওই অ্যাডমিন মনিটরটা কিন্তু ওই ভোট বন্ধ করে দেবে কিন্তু। ঠিক আছে, এটা ছিল আপডেট। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক সুন্দর করে পুরো বিস্তারিত ব্যাপার গুছিয়ে বলার জন্য। আশা করা যায় সবাই বুঝতে আচ্ছা আচ্ছা, আর পেরেছে। একটা জি দাদা। স্বাগত দিয়েছে, ব্লগার্স অফ দ্য উইক দিয়েছে। আচ্ছা, এই সপ্তাহের ব্লগার্স অফ দ্য উইক হলেন মহিন আহমেদ, মনিরা 999, টি.এ. সোনিয়া। জি দাদা। ঠিক আছে। ও, আর একটা ব্যাপার ছিল, এটা বলতে ভুলে গেছি। আপনারা জানেন তো রূপককে তো মডারেটর থেকে বের করে দেওয়া হয়েছে। এর আগে আইরিন ম্যাডামকে বের করে দেওয়া হয়েছিল, তার আগে বৃষ্টি ম্যাডামকে বের করে দেওয়া হয়েছিল। এর ফলে কি হলো, আমাদের 3 জন মডারেটর কমে গেছে আসলে। তিনজন মডারেটর কমে গেছে। এখন অনেকটাই মডারেটর দের পরে অনেকটা প্রেশার আসবে। এই জন্য আমি ডিসিশন নিয়েছি আপাতত মডারেটর আর অ্যাডমিনদের ভোটিং পার্সেন্টেজ সেম রাখবো, যাতে তাদের এক্সট্রা যে প্রেশারটা আছে সেটা তারা নিতে পারে, মানে কাজের জন্য এক্সট্রা সাপোর্ট। জি দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনি যেমন সিদ্ধান্ত নিবেন, আমি মনে করি যে আপনার জায়গা থেকে আপনি বিচক্ষণ মানুষ, বুঝে শুনেই নিবেন এবং সকলের যেটা যাতে ভালো হয় সেটা বুঝেই করবেন। সো ওয়েল, আপনারা কিন্তু দিন শেষে কিন্তু দাদার কথা শুনছিলেন এবং পুরো বিস্তারিত ব্যাপার আর ইন্টারনাল ব্যাপারগুলোও কিন্তু দাদা খোলাসা করে বলেছে। তো আসলে ওই যে বলল না যে আসলে পয়সার লোভ নাকি না? টাকায় ছিনিমিনি করে না? টাকা, টাকা, টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। কার ডালে বসলো? কিভাবে উড়ে গেল? সো ওয়েল, আমরা কতটুকু অনেস্ট, কতটুকু আ কি আমরা নিজেও জানি না। তবে আমরা বুঝি যে আমাদের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে এবং কাজের ফলাফল কাজই আমাদেরকে দেবে। তবে যাই হোক না কেন, আ কাজ করতে হবে, এটা হচ্ছে মুখ্য বিষয়। সো বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠাতার কথা শুনে ফেলেছি। আর আপনাদের জন্য যত ধরনের ইনফরমেশন সবকিছুই কিন্তু ওপেন আছে। তো আপনারা কিন্তু সেই কথাগুলো কিন্তু বেশ ভালোভাবেই শুনতে পেরেছেন। তারপরেও যদি কোনো অসুবিধা হয়, আমাদেরকে সোজাসুজি টিকিট কাটবেন আমাদের কাছে। আমরা অবশ্যই চেষ্টা করব হচ্ছে টিকিটে আপনার প্রবলেম সল্ট আউট করে দেওয়ার জন্য। তো যে ব্যাপারটা বলছি, এখন কিন্তু সেই সময় যখন আপনারা কুইজ খেলবেন আর জিলাপি খাওয়ার পয়সা কিন্তু হচ্ছে নিয়ে নেবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? ওকে, ঠিক আছে। আমার কাছে জিলাপি নাই। জিলাপির দায়িত্বে আছে আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজ ভাই, আ সুমন ভাই, স্পেশালি সুমন ভাই সবাইকে জিলাপি হচ্ছে দেয় এবং সঙ্গে হচ্ছে আমাদের সিয়াম ভাই। ওয়েল, সো আরিফ ভাই,
হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম বেশ পরিষ্কার। আচ্ছা, আমাদের কুইজ সেগমেন্টটা শুরু হচ্ছে, সবাই একটু লক্ষ্য রাখুন। আমাদের প্রথম কুইজটা আসছে। সময়ের ক্ষেত্রে ইউটিসি এর সম্পূর্ণ মানে কি? আচ্ছা, হ্যাঁ, সঠিক উত্তরটা আমি বলতেছি, তো একটু লক্ষ্য রাখবেন। কোঅর্ডিনেট ইউনিভার্সাল টাইম। হ্যাঁ, তাহলে আমিই তো মনে হয় উইনার। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, দ্বিতীয় কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কতটি ইলেকট্রাল ভোট প্রয়োজন হয়? সঠিক উত্তর হচ্ছে 270টি। তাহলে হাফিজ ভাই মহিন আহমেদ ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা একটু পরে এসে করতেছে। আচ্ছা, আমাদের তৃতীয় কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি? আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে তাইগো, তাইগা। হ্যাঁ, রেখে দিয়েছেন। এটা তো মহিন আহমেদ ভাই দিয়েছেন, ইতিমধ্যে উনি একটা উইনার হয়েছেন। তাহলে পরবর্তীতে ইয়া। পৃথিবীর সবচেয়ে বড় বড় বন তো অ্যামাজন। এটা বুঝলাম না তো, এটা টাইগো টাইগো কোথা থেকে গেল? এটা তো রেইন ফরেস্ট বললে তো হবে না, এমনি বন হিসেবে সবচেয়ে বড় বন অ্যামাজন। অ্যামাজনের থেকে বড় বন আর নেই পৃথিবীতে। গুগল আমি মোটে বিশ্বাস করি না। গুগলে প্রচুর ভুলভাল দেখায়। আচ্ছা, আপনার যেহেতু টাইগা পাইছে, এখন তো আর বিকল্প কোয়েশ্চেন তৈরি হয় নাই। আচ্ছা, যাক, আমাদের সর্বশেষ কোয়েশ্চেনটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। আধুনিক পর্যায় সারণীতে ইংরেজি বর্ণের কোন অক্ষরটি উপস্থিতি পাওয়া যায় না?
সঠিক উত্তর হচ্ছে জে। হাফিজ ভাই, আমি এখানে মনির আপুকে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আরিফ ভাই, আমি আপনাকে নামগুলো ডিএম করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়া। এটাই ছিল আমাদের পক্ষ থেকে কুইজ। না এটার কুইজের না, আমি কুইজের এই বৃহত্তম বনাঞ্চলের বিরোধিতা করছি তো। এটা আমার মনোমত হলো না, কারণ এটা আমরা সবাই জানি অ্যামাজন, এবং গুগলে আমিও আর্কস করলাম, একবার বাংলায় করলাম একবার ইংলিশে করলাম, দুটোতেই অ্যামাজন বল। বনাঞ্চল বলতে কি বোঝাচ্ছে আমি এটা বুঝলাম। এক একটাকে তো একটু কনফিউজড। গুগল এর জন্য বিশ্বাস করি না আমি গুগলের ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, ওটা থাক, পরে পরে দেখবো। তবে যারা হ্যাঁ, অ্যামাজন লিখেছে তাদের ভিতরে একজন উইনার করা উচিত আমি মনে করি। আচ্ছা ভালো, ঠিক আছে, এটা ঠিক আছে। দুজন দুজন ওকে, পারবে। লাস্টের ইয়ারটা উইনার কে হয়েছেন একটু সিএম আমাকে বলে দিয়া। ওকে ঠিক আছে। ওকে প্রথমে দিছিল হ্যাঁ, প্রথমে মহিনা আহমেদ লিখছিল, উনি তো আগে উইনার হয়েছে, এরপরে দাদা লিখছিল। না না, শ্যাম সুন্দর লিখেছে first, শ্যাম অ্যামাজন সুন্দর লিখেছে। লিখেছে, জি জি জি। ঠিক আছে দাদা। আচ্ছা, আজকে কি আমাদের দাদার পক্ষ থেকে কুইজ হবে, দাদা তানজিরা ম্যামের পক্ষ থেকে? ও তাই, যে তো আলাস্কার যে বনভূমি, এ তো খুব ফাঁকা 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 ফাঁকা, এ তো ছবি দিচ্ছি দাঁড়ান, এ তো সেরকম বন না আসলে, এরকম বন আমি দেখাচ্ছি। আলাস্কার বনভূমিটার কথা বলছে এরকম। এই যে আমি টাইগার ছবি দিয়েছি এখানে, অনেক দূরে দূরে ফাঁকা ফাঁকা কয়েকটা ঝোপঝাড় থাকে, কয়েকটা গাছ থাকে, এরকম করে অনেকটা অনেকগুলো দেশ জুড়ে আসলে করা এরকম বড় বলেছে। তুন্দ্রা অঞ্চল মানে শীতে ঢাকা, বরফ পড়ে, জীবজন্তু বেশি নেই। যাই হোক, এটা গেল। এবার কি বলছিলেন? দাদা আপনার পক্ষ থেকে কুইজ। কুইজ, ঠিক আছে, দাঁড়ান। সিএম ভাই, কাইন্ডলি মুখে ব্যাপারটা মুখে বলি। ট্রাম্পের কয়টা বউ আর কয়টা বাচ্চা, মানে ইয়ে ধরে, আগের গুলো ধরে। এখন বর্তমানে একটা, কিন্তু আগে যে দুটোর সাথে ছাড়াছাড়ি হয়েছে তার ধরে বলতে কখন। দশটা বাচ্চা, তিনটা বউ পাঁচটা বাচ্চা, 3-5 যে লিখেছে সেই সঠিক। দাদা দাদা ওখানে কি 8 আজিম লিখেছে দাদা। দাদা ওই দেশে কি জনসংখ্যা কম নাকি দাদা? না, জনসংখ্যা কম না, তবে এই জনসংখ্যার কোনো নিয়ন্ত্রণ, কোনো আইন নেই বিদেশে, দেশে যত খুশি তত নেওয়া যায়, ও 8টা আচ্ছা। 10টা 12টা 13টা। আর কিছু কিছু দেশে হলো অতিরিক্ত টাকা কড়ি দেয়। জাপানে যদি আপনি 14টা নিতে পারেন তাহলে আপনাকে সর্বোচ্চ সম্মানও দেবে,
পয়সাও দেবে, কারণ জাপানের জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস, মানে প্রতি বছর কমে যাচ্ছে আসলে ধীরে ধীরে। এরকম ভাবে চলতে চলতে থাকে তাহলে জাপান একসময় জনশূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। মাইনাস এখন চলে মানে -3 কত 3% না কত জনসংখ্যা বৃদ্ধির হার। তাইলে কি জাপান যায় নাকি? বউ পিটাবে ধরে, কারণে যে বাচ্চা কাচ্চা হতে গেলে। জি দাদা, আমরা সঠিক উত্তর পেয়েছি। আজম দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, 3-5 হবে। একটু মজার কোশ্চেন দিলাম, যেহেতু ট্রাম্প জিতেছে। তো ট্রাম্প তো একটা মাথা পাগলা লোক আসলে, এবং এর বুদ্ধি শুদ্ধিও খুব বেশি না। ও কিন্তু আবার একজন বিজনেসম্যান, বেশ মানে কোটিপতি বিজনেসম্যান। বাবারও বাট বড় বিজনেস ছিল। এখন মাথা মোটা দুবার প্রেসিডেন্ট হয়ে গেল, বাবা যায়। আসলে আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এই কারণে তাদের কোনো অপশন ছিল না এবার ট্রাম্পকে দেয়া ছাড়া। এটা কি দেয়া যায়? সাম্প্রতিক ঘটনাবলীর থেকে ধরি নাকি? না, সাহিত্য থেকে ধরি একটু। আচ্ছা, বিদেশি সাহিত্য। হ্যাঁ। উভচর মানুষ ননী ভৌমিক অনুবাদ করেছেন, কার লেখা? মূল লেখাটা কি? মূল লেখাটা না, মানে কার লেখা না বলতেও বললেও হবে, মূল লেখাটা কি? উভচর মানুষ। না, না পড়া থাকলে হবে? গুগল করার সুযোগ দিলাম সবাইকে, গুগল করুন। পেরেছে কেউ? না, লেখকের নাম ঠিক আছে, ইয়ের নাম ঠিক, আলেকজান্ডার বেলিয়াপ ঠিক আছে, কিন্তু এই মূল উপন্যাসের নাম। এ সহজ ছিল একদম, মানে তেমন একটা কষ্টকর কিছু ছিল না। কেউ আছে, আমি সময় শেষ আমি বলে দিচ্ছি, এটা তো কঠিন কিছু ছিল না। উভচরের ইংরেজি কি? ইংলিশ নামটা বোঝা, ওটা তো সুয়ারেক অ্যাম্ফিপিগার, মানে রাশিয়ান নাম বা ইসের নাম, ওটা বোঝা যাবে না। অ্যাম্ফিবিয়ান হলো, অ্যাম্ফিবিয়ান মানে উভচর বোঝায়, তাহলে অ্যাম্ফিবিয়ান ম্যান, এটা একদম ইজি ছিল একদম। আমাদের যে এই করডাটা পর্বে যে পাঁচটা বাঘ আছে, একটা হলো ফার্স্ট পৃথিবীতে এসেছে ফিসেস বা মৎস্য, তারপরে এসেছে এই অ্যাম্ফিবিয়ানরা অর্থাৎ উভচর শ্রেণীর, তারপরে এসেছে অ্যাভিস বা পাখি, তারপরে এসেছে রেপটাইল বা সরীসৃপ, তার সবার শেষে এসেছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণী যারা আমরা। তো অ্যাম্ফিবিয়ান তো আমরা পড়ে এসেছি, তাই না? আহ, ছোটবেলায় বিজ্ঞান বইতে পড়ে এসেছি, অ্যাম্ফিবিয়ান ম্যান। উভচর মানুষের গল্প তো পড়েছেন? আমি কিন্তু আমি পড়েছি এটা। ওই একদম পাগলা বিজ্ঞানী ছিল সে, ওই বিভিন্ন জীবজন্তুর মাথা কেটে এর সাথে লাগিয়ে দিত, ওর সাথে লাগিয়ে দিত। দেখা যেত যে ছাগলের মাথা ঝুলিয়ে দিয়েছে গরুর সাথে, এরকম করে অনেক কিছু তৈরি করতো। তারপরে একদিন একটা বাচ্চা পায়, যে বাচ্চা মানে অপরিণত বয়স্ক অবস্থায় জন্মায় পৃথিবীতে, শ্বাস নিতে পারছিল না, তখন তার লাংস, হাঙরের লাংস জুড়ে দেয় সাথে, দিয়ে সে তখন জলে বসবাস করতে পারতো ঠিকঠাক। এটা নিয়েই একটা, এটা তো হাংরি গ্রিফিন, গ্রিফিন বলে এটাকে। এটা একটা গল্প, মানে অর্ধেক সিংহ অর্ধেক ঈগল।
এইগুলো এইসব প্রাণীদের নিয়ে গবেষণা করার এক শ্রেণীর লোক আছে পৃথিবীতে। এইটাই আমার নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট। এই গবেষকদের কি বলা হয়? যেমন গ্রিফিন, ইউনিকর্ন, হ্যাঁ, তারপরে আরো আছে, যেমন না কল্পবিজ্ঞানী বলা হয় না, ইউনিকর্ন, গ্রিফিন, তারপরে আছে কল্পকাহিনী আছে না, যে ওই যে একটা কি কুকুর যেন ছিল, কুকুরের মতো রক্ত শোষণ, নাম না মনে আসছে না। তারপরে আছে সুপাকাবরা, এই ধরনের, এদের বলে ক্রিপ্টোজুওলজিস্ট বলে। অর্থাৎ এই এরা হচ্ছে সবসময় যেগুলো মিথ বা কল্প বিজ্ঞানে যেসব পাওয়া যায় এরকম জীবজন্তুর নিয়ে গবেষণা যারা করে তাদের ক্রিপ্টোজুওলজিস্ট বলা হয় তাদের। এটাই ছিল আমার উত্তর। ঠিক আছে, তাহলে দাদা শ্যামসুন্দর এখানে ক্রিপ্টো বায়োলজি লিখেছে। তাদেরকে কি বলা হয়? ক্রিপ্টোজুওলজিস্ট বলা হয়, মানে ক্রিপ্টো বায়োলজি না তো সাবজেক্ট, ক্রিপ্টোজুওলজি সাবজেক্ট। আর কারণ এটা তো প্রাণীবিদ্যা, প্রাণী বিজ্ঞানকে আমরা জুওলজি বলি, সাধারণত বলি। আর জি দাদা, সেজন্য তো তাহলে এসেছে একটু উত্তর দিতে ক্রিপ্টোজুওলজি। পারে নাই। একটু জন্য ভুল গেছে। ঠিক আছে, এটাই। জি দাদা, তাহলে আমরা এবার একটা উত্তর পেলাম, ওনাকে আমি পাঠিয়ে দিচ্ছি একটু পরে গিফট। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে বাড়তি এন্টারটেইন করার জন্য। আর ইতিমধ্যে তানজিরা ম্যাম জানিয়েছে তার মাগরিব টাইম। ওকে, সো কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাব আমরা একদম সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট পর্বে, যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় উইনপ্লেস দাদা, এক্সিকিউটিভ অ্যাডমিন। সো ওয়েল, আমরা একটু সুপার অ্যাক্টিভ লিস্টের দিকে একটু নজর দেই, একটু শুনি আর কি। একটা বিষয় বলে রাখি, প্রথম থেকে আমাদের সদস্যরা যে কথাগুলো বলেছে অবশ্যই কিন্তু আপনাদের ভালোর জন্য বলেছে, এবং সেই কথাগুলো যদি একটু মনোনিবেশ করেন সেই কথাগুলোর দিকে, তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই সুপার অ্যাক্টিভ লিস্টে আসতে পারবেন। তো টায়ার 1 এ আছে মহিন আহমেদ, সেলিনা 75, সুমন 09, ভিডিওম্যান তানজিমা, রাহমানুদ্দিশা, কৌশিক দা, মনিরা 999, জামাল 7, এনে রকি 71, সাইমা আক্তার, ইসরাত মিম, বিজয় 1, রিয়াদ X2, তানিয়া 69, টি এ সোনিয়া, নীলাম সামন্ত, কিবরিয়া 001, অঙ্কন। টায়ার 2 তে আছে জানাতুল 01, ইমন 42, জনি প্রিন্স, শাপলা দত্ত, গ্রিন 015, কাজী রায়হান, আয়ন 001, মাহফুজুর 888, পূর্ণিমা 14, এজিএস আজিম, তানহা 001, স্বপন 700, আলিফ 111, শামসুন নাহার, সেলিনা সাথী 1, পলাশ 123। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন তুহিন 002, তহিদা, বৃষ্টি 1, মারিয়া 47, রঙিন, নিলয় মজুমদার, নাজমুল 01, এমডি ইমা ইসলাম, রায়ান 111, হীরামণি, পারুল 19, মোহাম্মদ 786, এফ এ সোনিয়া। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3 তে। আর বন্ধুরা, এরই মাঝ দিয়ে আমাদের মোটামুটি সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট শেষ হয়ে গেল। আর দীর্ঘ সময় থেকে আপনারা আছেন এবং আমার বকবকানি শুনছেন। তো আরো কিছুটা সময় কিন্তু আমার বকবকানি চলবে। আর যত অপরচুনিটি গুলো আছে, অপরচুনিটি আপনাকে আসলে আমরা দেখিয়ে দিতে পারি, বাট গ্রহণ কিন্তু আপনাকেই করতে হবে। এখন আপনি কিভাবে ক্যাচ করবেন, ইটস আপ টু ইউ। সো ওয়েল, আচ্ছা, এবার যাব আমরা এন্টারটেইনমেন্ট পর্বে।